আশা করি ভালো আছো। তো আমি আজকে যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আলোর প্রতিফলন। ঠিক আছে, এই আলোর প্রতিফলনটা আমরা কি করব আজকে কভার করব, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এখান থেকে তোমার এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে। তো আমরা একদম বেসিক সহকারে কি করব আলোর প্রতিফলনটা আমরা পড়বো। ঠিক আছে, তো মনোযোগ দিয়ে পড়বা। আর একটা সবসময় কথা বলে রাখি, যেটা সেটা হচ্ছে গিয়ে তুমি অবশ্যই নোট ডাউন করে ফেলবা। ঠিক আছে, তো আমরা এটা আজকে শিখবো। দেখো, তাহলে প্রথম আমরা কি করি, যে আলোর প্রতিফলন নিয়ে যদি বলি, সেটা হচ্ছে আলোর প্রতিফলন কি সেটা না। তো আলোর প্রতিফলন হচ্ছে কি, মনে করো এটা একটা হচ্ছে গিয়ে তল। তো এই তলের মধ্যে আমি কি করবো, আলো মারবো, এভাবে আলো আসবে। ঠিক আছে, আলো আসার পরে যে এটাকে আমরা অ্যাকচুয়ালি আলো আসাকে বলি আপতিত রশ্মি, আবিত হবে। তখন কি আলো কি হয়ে বাধা পেয়ে আবার এদিকে চলে যাবে। ঠিক আছে, তাই আলো আসার পরে যদি আলো বাধা পেয়ে চলে যায়, তখন সেটাকে বলা হচ্ছে কি বলতো, আলোর কি বলতো প্রতিফলন। ঠিক আছে, তাই বুঝলাম যে আলো আসবে, তারপরে আলো বাধা পেয়ে চলে গেলে তাহলে সেটা বলা হচ্ছে আলোর কি বলতো প্রতিফলন। তোমরা বাসার মধ্যে দেখবা যে আয়না আছে, আয়নার মধ্যে কি করবা, একটা লাইট মারা, দেখবে যে লাইট মারলে তুমি এরকম করে মারবা আর এদিকে চলে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আলোর প্রতিফলন। কিন্তু বলা হচ্ছে গিয়ে আলোর প্রতিফলন কিভাবে হয়, বা আমার আলোর প্রতিফলনের মধ্যে আমরা কয়েকটা জিনিস আমরা অবশ্যই গুরুত্বে শিখতে হবে। যেটা হচ্ছে গিয়ে মনে করো যে এটাকে বলা হচ্ছে গিয়ে এই যে আলোর প্রতিফলনের মধ্যে এই যে এই তলটাকে, ঠিক আছে, বলা হচ্ছে বিভেদ তল। ঠিক আছে, কি বলা হচ্ছে, এটা হচ্ছে বিভেদ তল বলা হচ্ছে, বিভেদ তল বলা হচ্ছে। ওকে ফাইন। এই যে দেখো তো একটা আলো আসতেছে, এই আলো যখন একটা আলো যখন এভাবে কি করতেছে আসতেছে, ঠিক আছে, তখন এই আলোটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি। মাথা রাখবে, এটাকে বলা হচ্ছে কি বলতো, আপতিত রশ্মি বলা হচ্ছে। ঠিক আছে, আপতিত রশ্মি। এই আপতিত রশ্মি যে বিন্দুতে আমার এই যে যে বিন্দুতে আসে পড়ছে, এটা বলা হচ্ছে আপতন বিন্দু। ঠিক আছে, আমি এখান থেকে লিখি, এটা বলা হচ্ছে গিয়ে আপতন, আপতন বিন্দু বলা হচ্ছে। ঠিক আছে, আপতন বিন্দু। এরপর হচ্ছে গিয়ে আলোটা কি হয়, এই যে আপতন বিন্দুতে তুমি দেখবা যেটা সেটা হচ্ছে গিয়ে যে আমরা একটা কি করি, যে এরকম করে আমরা একটা জাস্ট রশ্মি কল্পনা করি। এই রশ্মিটাকে বলা হচ্ছে গিয়ে তোমার অবিলম্ব বলা হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি বলতো, এটাকে বলা হচ্ছে তোমার অবিলম্ব। ওকে, এটাকে বলা হচ্ছে কি বলতো অবিলম্ব। তাহলে অবিলম্ব কি সেটা তোমাকে বলতে পারে না। তো অবিলম্ব হচ্ছে গিয়ে যেটা বিভেদ তলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যেমন দেখো, তুমি এই জিনিসটা যদি দেখো, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে যে অবিলম্ব হচ্ছে সেটা, যেটা হচ্ছে গিয়ে তোমার বিভেদ তলের সাথে, অর্থাৎ এই বিভেদ তলটার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কেমন, তুমি দেখবা সেটা হচ্ছে আয়না বরাবর তুমি একদম সোজা এরকম করে মারবা, দেখবা যে আলোটা একদম সোজা মারবা, দেখবে সেটা আবার সোজা চলে আসবে। অর্থাৎ তুমি যদি একটা তুমি বাসার মধ্যে একটা আয়নার মধ্যে যদি তুমি আলোটা ধীরে এভাবে মারো, তা দেখো তো কত ডিগ্রি অ্যাঙ্গেলে মারছো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মারছো। তাহলে আলোটা কি হবে, আবার তোমার ঠিক একই অ্যাঙ্গেলে কি বলতো, অর্থাৎ একই কোণে চলে আসবে। ঠিক আছে, তো এই জন্য আমরা এটার নাম দিচ্ছি কি, সেটা হচ্ছে অবিলম্ব দিচ্ছি। ঠিক আছে, তো তোমাকে একটা কোশ্চেন করবে যে অবিলম্ব বিভেদ তলের সাথে কত কোণ উৎপন্ন করে, তুমি অবশ্যই বলবা যেটা সেটা হচ্ছে 90 ডিগ্রি উৎপন্ন করে। ঠিক আছে, আচ্ছা গেল। বললাম যে আলো যখন এইভাবে আসবে, আবার কি বলতো বাধা পেয়ে চলে যাবে না, এই বাধা পেয়ে চলে যাবে যেটা, সেটাকে বলা হচ্ছে কি বলতো, সেটাকে বলা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। কি বলা হচ্ছে, প্রতিফলিত রশ্মি বলা হচ্ছে। তার মানে এই যে এইটা যে এদিকে চলে যাবে, ঠিক আছে, এই রশ্মিটাকে বলা হচ্ছে কি বলতো প্রতিফলিত, ফলিত, ফলিত রশ্মি বলা হচ্ছে। ঠিক আছে, প্রতিফলিত রশ্মি বলা হয়। তার মানে আলো এদিকে চলে গেছে, তার এটা প্রতিফলিত কি বলতো রশ্মি। আচ্ছা গেল। তো এখান থেকে কি এমসিকিউ আসতে পারে সেটা না, বলতে পারে যেটা সেটা আপতিত রশ্মি। তারপর হচ্ছে প্রতিফলিত রশ্মি তোমাকে জানতে হবে, তার হচ্ছে অবিলম্ব। ঠিক আছে, আরেকটা যেটা হচ্ছে এই যে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করে, অর্থাৎ এই যে কোণটা পাচ্ছি আমরা, এই যে কোণটা উৎপন্ন করে, সেই কোণটাকে বলা হচ্ছে আপতন কোণ বলা হচ্ছে। কি বলা হচ্ছে, আপতন কোণ। তার মানে এটাকে বলা হচ্ছে এটা হচ্ছে আপতন কোণ বলা হচ্ছে, আপতন কোণ বলা হচ্ছে, আপতন কোণ। ঠিক আছে, তো আরেকটা হচ্ছে এই যে আমার কি হয়, যে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, যে আমার একটা কোণ উৎপন্ন করছে না, ঠিক আছে, এই কোণটাকে বলা হচ্ছে কি বলতো প্রতিফলন কোণ, প্রতিফলন। ঠিক আছে, ফলন কোণ, প্রতিফলন কোণ। ঠিক আছে, এই জিনিসটা মাথা রাখবা। তাহলে একটা হচ্ছে আমরা কি পাইলাম, একটা হচ্ছে আপতন কোণ পাইলাম, একটা পাইলাম যে কি বলতো প্রতিফলন কোণ পাইলাম। ঠিক আছে, তো একটা এমসিকিউ তুমি পাবা, একদম 100% পাবা, সেটা হচ্ছে আপতন কোণ প্রতিফলন
কোণের কত গুণ, না সমান, না বড়, না ছোট। সবসময় মাথায় রাখবা যেটা, সেটা হচ্ছে আপতন কোণ সমান আপতন কোণ, আপতন আপতন কোণ সমান হচ্ছে গিয়ে প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ। তার মানে কি, আপতন কোণ যদি 60 ডিগ্রি হয়, তুমি এখানে কি পাবা, প্রতিফলন কোণ কত ডিগ্রি পাবা, 60 ডিগ্রি পাবা। এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে, একদম ডিরেক্ট এই লোটা মুক্ত রাখতে হবে। তাহলে এখানে আমরা কি কি পাইছি বলতো, সেটা হচ্ছে গিয়ে এই যে আপতিত রশ্মি পেলাম, অবিলম্ব পাইলাম, প্রতিফলিত রশ্মি পেলাম, আপতন বিন্দু পাইলাম, অবিলম্ব আমার কি বিভেদ তল পাইছি না। তার মানে এই সবগুলো হচ্ছে কি দেখো একই তলের উপর অবস্থান করে। তার মানে কি, তল কি, এই যে যেমন আমরা এই হাতটা একটা তল, ঠিক আছে, এই যে এটা একটা তল, যেমন আমি যদি এভাবে দিই এটা একটা তল, তা দেখো তো এই যে লাল যেটা আমি দিচ্ছি, এই লাল দিচ্ছে একদম ডিরেক্ট কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না। তার মানে এই তলের উপরে এটা কি 90 ডিগ্রিতে আছে না, তার মানে এটা হচ্ছে অবিলম্ব, ঠিক আছে। এরপর যদি আমরা যদি কি, যদি এভাবে একটা দিই, ঠিক আছে, এইভাবে একটা দিই, তাহলে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে কি বলতো, মনে করো এখান থেকে আসতেছে, তো এটাকে বলা হচ্ছে কি বলতো, আপতিত রশ্মি। আর যখন আমার কি হবে, এই যে এখান দিয়ে চলে যাবে, এভাবে চলে যাবে, ঠিক আছে, তখন এটাকে বলা হচ্ছে কি বলতো, আমার প্রতিফলিত কি বলতো রশ্মি। তার মানে এই দেখো এটা হচ্ছে গিয়ে মনে বিভেদ তল, তারপরে হচ্ছে লালটা হচ্ছে অবিলম্ব, আমার নীলটা হচ্ছে কি বলতো, নীলটা হচ্ছে গিয়ে আমার আপতিত রশ্মি, আর কালোটা হচ্ছে গিয়ে প্রতিফলিত রশ্মি। ওরা একই তলে অবস্থান করে, এটা হচ্ছে গিয়ে প্রতিফলনের প্রথম সূত্র। তাহলে প্রতিফলনের প্রথম সূত্র যেটা, সেটা হচ্ছে গিয়ে আপতিত রশ্মি, অবিলম্ব, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু বিভেদ তলের অর্থাৎ একই তলের উপর কি করে বলতো অবস্থান করে। এটা হচ্ছে কি বলতো, যে আমার তোমার প্রতিফলনের প্রথম সূত্র, ঠিক আছে। তোমাকে বলতে পারে প্রতিফলনের কয়টা সূত্র, তাহলে মাথা প্রতিফলনের সূত্র হচ্ছে দুইটা। তাহলে প্রতিফলনের ঠিক আছে সূত্র দুইটা, সূত্র কি বলতো, দুইটি সূত্র, দুটি সূত্র। তাহলে একটা সূত্র কি, এই যে এরা সবাই, এই যে আপতিত রশ্মি, অবিলম্ব, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু, তার বিভেদ তল একই সমতলে কি বলতো আমার থাকে। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি, দ্বিতীয় সূত্র হচ্ছে গিয়ে যে আপতন কোণ, এই যে এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, আপতন কোণ সমান কি বলতো প্রতিফলন কোণ। তোমাকে বলছে যে প্রতিফলনের যে দুটো সূত্র লিখো, এখন তুমি যদি দুটো সূত্র লিখতে না পারো হবে না তো। বা তোমাকে কেউ জিজ্ঞেস করলো প্রতিফলন দুটো সূত্র বলো তো, বা দ্বিতীয় সূত্রটা বলো তো, বা প্রথম সূত্রটা বলো তো, তুমি বলতে পারলো না, তাহলে হবে না, ঠিক আছে। তার মানে এই জিনিসটা, এটা হচ্ছে কি প্রতিফলনের বেসিক জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে আরেকটা জিনিস যদি বলি, এই যে আমরা দেখো তো এই জিনিসটা কিন্তু, যে আমার কি হচ্ছে 90 ডিগ্রি কিন্তু উৎপন্ন করে, এটা কিন্তু 90 ডিগ্রি না। তার মানে এই জন্য এটা বলা হচ্ছে তির্যক ভাবে, কিভাবে, তির্যক ভাবে। যখন তুমি দেখো আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল যখন যেটাকে আমরা কি বলি অবিলম্ব বলি, সেটা কিন্তু তির্যক ভাবে কি করে নাই, আপতিত হয় রে, সেটা হচ্ছে গিয়ে কত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করছে। যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ 90 ডিগ্রি কোণে যদি না করে যদি অন্য যে কোনো ভাবে যদি আসে, তখন সেটাকে বলা হচ্ছে তির্যক ভাবে। বুঝছো কি বুঝো নাই? তা আমরা অনেক সময় তির্যক ভাবে জিনিসটা বুঝি না। তো আই হোপ তির্যক ভাবে জিনিসটা তোমার ক্লিয়ার হয়েছে। তা তির্যক ভাবে যদি কি হয় আপতিত হয়, সেটা হবে কি বলতো আবার প্রতিফলিত হবে। আর এখান থেকে আমরা কি পাই, আপতন কোণ সমান কি বলতো প্রতিফলন কোণ, এটা আমরা শিখছি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তুমি কিন্তু এটাই, এই যে প্রতিফলনের বেসিক হচ্ছে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এটা যদি না বুঝো হবে না, ঠিক আছে। তোমার মানে মনে হবে প্রতিফলন তুমি কিছুই পড়ো নাই, ঠিক আছে। তাহলে প্রতিফলন আমরা কি করলাম শিখলাম, ঠিক আছে। তো প্রতিফলন তো শিখি, এর পরবর্তীতে আমরা কি করব, যে কয়েকটা জিনিস আমরা কি করবো আরো বেসিক শিখি, ঠিক আছে। একটু বুঝতেছি আরো কয়েকটা বেসিকের মধ্যে, যেটা হচ্ছে গিয়ে একটা বেসিক শিখি। আচ্ছা, তো বেসিকের মধ্যে হচ্ছে গিয়ে আমরা যদি বলা হয় যে প্রতিফলন, আলোর প্রতিফলন কয় প্রকার, ঠিক আছে। যে আলোর প্রতিফলন কয় প্রকার, আলোর আলোর প্রতিফলন কয় প্রকার, প্রতিফলন কয় প্রকার, ঠিক আছে। তা আলোর প্রতিফলন হচ্ছে কি, তার প্রতিফলন কয় প্রকার, কয় প্রকার। মাথা রাখবা আলোর প্রতিফলন হচ্ছে দুই প্রকার, ঠিক আছে। কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে গিয়ে আলোর নিয়মিত প্রতিফলন, কি বলতো, আলোর আলোর নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন, প্রতিফলন। আর একটা হচ্ছে গিয়ে অনিয়মিত, অনিয়মিত বা ব্যক্তি প্রতিফলন,
প্রতিফলন। ঠিক আছে, তাহলে এই নিয়মিতটাকে বলা হচ্ছে, এই নিয়মিতটাকে বলা হচ্ছে গিয়ে সুষম, কি বলতো, সুষম প্রতিফলন। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলা হয় আলোর প্রতিফলনের প্রকারভেদ কয় প্রকার, সেটা হচ্ছে দুই প্রকার আলো, বা একটা হচ্ছে কি বলতো আলোর নিয়মিত প্রতিফলন, একটা হচ্ছে কি বলতো অনিয়মিত প্রতিফলন। বুঝলাম স্যার যে নিয়মিত প্রতিফলন কি আর অনিয়মিত প্রতিফলন কি আমরা বুঝলাম, কিন্তু কথা হচ্ছে কি আমি জানি দুই প্রকার, কিন্তু কথা হচ্ছে কি কিভাবে চিনবো সেটা না। যেমন দেখো আমি কি বললাম, এখানে একটা আমি কি বললাম তল নিলাম, আবার এখানে একটা কি বলতো আমি তল নিলাম। ঠিক আছে, যে তলের মধ্যে আলোর প্রতিফলন ঘটে আমি এরকম দুইটা তল নিলাম। আমি কি আমরা তো সবাই লেজার লাইট দেখছি না, লেজার লাইটে মানে এরকম করে কি হচ্ছে টিপ দিলে অনেক দূরে যায়, সোজা সরল পথে যায়, দেখছি অবশ্যই, পূজার মধ্যে আমরা অনেক সময় দেখি। ঠিক আছে, মারে এরকম করে যে লাইটের মধ্যে দেখি। তো বলা হচ্ছে আমি কি করবো, এরকম করে তিনটা লাইট আমি আমি তিনটা আলো এরকম করে আমি কি করবো মারবো। ওকে, আমার তিনটা আলো আমি কি করলাম, যে এরকম করে জাস্ট আপোজিট করলাম, তিনটা আলো, একটা দুইটা কি বলতো তিনটা। দেখো তো তিনটা সমান্তরাল না, অবশ্যই তিনটা সমান্তরাল। দেখো সমান্তরাল মানে হচ্ছে এখান থেকে সমান, মানে একদম এভাবে আসছে। যেমন আমি এখানের মধ্যে তিনটা মারবো, একটা দুইটা তিনটা। ঠিক আছে, তিনটা আলো কি হলো, সেটা সমান্তরালে আপতিত হলো। আর কি হয় আমরা জানি আপতিত হলে অবশ্যই কি হবে, প্রতিফলিত হবে। তো এখানের মধ্যে প্রতিফলিত হচ্ছে কি হবে, যে এখানের মধ্যে এটা এভাবে গেল, এখানের মধ্যে এটা এভাবে গেল, এখানের মধ্যে এটা কি বলতো এভাবে গেল, যে সেটা হচ্ছে কি বলতো যে আমার সমান্তরালে, দেখো সমান্তরাল আসতে সমান্তরাল প্রতিফলিত হলো। কিন্তু দেখো তো এখানের মধ্যে কি হচ্ছে, একটা আলো গেল এভাবে, একটা আলো গেছে এভাবে, একটা আলো গেল মনে এভাবে। দেখো তো তোমরা এখানের মধ্যে কি দেখতে পাচ্ছি, আমার আলোগুলি সমান্তরালে আসলো, সমান্তরালে চলে গেল, এই জন্য এটাকে বলা হচ্ছে নিয়মিত প্রতিফলন। কেউ দেখো তো এখানে সমান্তরালে আসছে কিন্তু সমান্তরালে গেছে যায় নাই, একজন গেছে এখানে একজন গেছে, মানে নিজের মনের মতো করে চলে গেল। ঠিক আছে, নিজের ইচ্ছা মতো চলে গেল, মানে তাকে ধরা বাঁধার মতো কেউ নাই। ঠিক আছে, ব্যাপরা হয়ে গেছে, এই জন্য এটা নাম হচ্ছে বলতে ব্যপ্ত প্রতিফলন। বুঝছি, একটা হচ্ছে ব্যপ্ত প্রতিফলন আর হচ্ছে কি বলতো নিয়মিত প্রতিফলন, মানে হচ্ছে নিয়ম। মানে দেখো সমান্তরালে আসছে সমান্তরালে গেল, কিন্তু এখানে সমান্তরালে আসছে ব্যাপরা চলে গেল। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে কি বলতে ব্যপ্ত প্রতিফলন। বুঝছি, তার মানে এই যে একটা নিয়মিত একটা কি বলতো ব্যপ্ত প্রতিফলন তোমার এমসিকিউর মধ্যে আসবে, এটা তুমি নোট ডাউন করে রাখো। ঠিক আছে, গেল। এখন কথা হচ্ছে কি স্যার, যে আমার এখানের মধ্যে এইরকম ঘটনা ঘটলো কেন, যে দেখেন আপনি কি করলেন, এখানের মধ্যে সমান্তরাল আসলো, এখানে সমান্তরাল আসলো, তাহলে তো কি হলো, এখানে তো সমান্তরাল যাওয়ার কথা, কেন এখানে যদি সমান্তরালে যায়, এখানে তো সমান্তরাল যাওয়ার কথা, কিন্তু কেন গেল না সেটা না। দেখো না যাওয়ার কারণ হচ্ছে গিয়ে, তুমি যদি এই তলটাকে জুম করো, জুম করলে দেখবা যে এই তলটা একদম, ঠিক আছে, একদম মসৃণ, একদম মসৃণ। ঠিক আছে, মসৃণ, একদম কি বলতো মসৃণ, মসৃণ। আর তুমি দেখো এই যে তলটাকে তুমি যদি কি করো, সেটা হচ্ছে জুম করে দেখো, দেখবা যে এর মধ্যে ক্ষত বিক্ষত হয়ে আছে। ঠিক আছে, তার মানে এটা কি আছে, এরকম করে তুমি কি করো যদি দেখো যে একটা হচ্ছে তোমার বাসা বাড়ির মধ্যে কি আছে, সেটা হচ্ছে টাইলস বসানো থাকে না, সেটা মানে দেখতে সেটা কিরকম, আর দেখবা যে ইটের রাস্তা, তো আমরা ভাঙ্গা রাস্তা তো আমরা কি করলাম, চলাফেরা তো করছি না, তো সে ভাঙ্গা রাস্তাটা কি হয়, সেটা মানে কিরকম না, ক্ষত বিক্ষত না। তো কথা হচ্ছে কি এই যে এটা মসৃণ, ঠিক আছে, দ্যাট মিনস এটা টাইলস বা পিচ করা রাস্তা, কিন্তু এটা হচ্ছে কি বলতো ইটের রাস্তা বা ভাঙ্গা রাস্তা। ক্ষত বিক্ষত হওয়ার কারণে সে ব্যাপরা হয়ে গেছে, সে বুঝতে পারতেছে না যে আমি তো সমান্তরালে আসছি কিন্তু সমান্তরালে যাব না। ঠিক আছে, তার মানে এই যে এটা হচ্ছে অমসৃণ তল। বুঝছো বলছি, তাহলে একটা মসৃণ তল, একটা কি বলতো অমসৃণ তল, একটা হচ্ছে কি বলতো অমসৃণ, মসৃণ কি বলতো তল। ওকে, তাহলে এই যে ব্যাপ্ত প্রতিফলনটা ঘটার কারণ হচ্ছে কি বলতো অমসৃণ তল, আর নিয়মিত বা সুষম প্রতিফলনটা ঘটার কারণ হচ্ছে গিয়ে এটা কি বলতো আমার মসৃণ তলে আমার কি হয়, সেটা হচ্ছে গিয়ে তোমার প্রতিফলিত হয় বা প্রতিফলনটা ঘটে। বুঝলাম, তাহলে ক্লিয়ার না, তাহলে এটা মাথা রাখো। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা কি করি, আমরা পরবর্তী টপিকস যাই, দেখি পরবর্তী টপিকস কি। তোমাকে বলছে যে এই যে তাহলে মসৃণ গেল, এখন তোমাকে বললো যে সেটা হচ্ছে দর্পণ। ঠিক আছে, এবার আমরা একটু পরে দর্পণ নিয়ে পড়বো। ঠিক আছে, এটা মুছে দিই, দর্পণ কাকে বলে। ঠিক আছে, কি বলে দর্পণ, আমরা একটু পড়বো দর্পণ। দর্পণ কাকে বলে, যেটাকে আমরা বলি মিরর বলি। ঠিক আছে, তো দর্পণ কাকে বলে, তো দর্পণ হচ্ছে গিয়ে এই যে এভাবে আমরা এভাবে লিখতে পারি যে
দর্পণ হচ্ছে গিয়ে আহ, যে সুষম যে সুষম সুষম তলে আলোর আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে? তাকে দর্পণ বলে। তাকে দর্পণ বলে। তার মানে কি, যে তলের মধ্যে আলো নিয়মিত প্রতিফলন ঘটবে তাকে কি বলে? দর্পণ বলা হয়। তাহলে অবশ্যই চোখের সামনে আমার এই যে একটা মসৃণ তল পাচ্ছি, এই মসৃণ তলের মধ্যে কি হচ্ছে? আলো নিয়মিত প্রতিফলন ঘটতেছে। তাহলে এটাকে আমি কি বলবো বলতো? দর্পণ বলবো। দ্যাট মিনস এই মসৃণ তলটা একটা কি বলতো? দর্পণ। দর্পণ মানে আয়না। ঠিক আছে, এই দর্পণ মানে কি বলতো? এটা হচ্ছে আয়না। ওকে, আয়না। আয়না নিয়ে গান আছে কিন্তু অনেকগুলো। ঠিক আছে, দরকার নেই, আমরা গানে যাচ্ছি না। আমরা এখন কি করবো? আয়না পড়বো। ঠিক আছে, তো আয়না তো আমরা বাসার মধ্যে সবাই তো একটা কি করি, কোন একটা প্রোগ্রাম বলো বা প্রতিদিন দেখবে সবাই একটু আয়নার সামনে গিয়ে একটু দেখে কেমন লাগে তাকে। ঠিক আছে, তো আয়না, তো আয়নাটা কি তোমাকে বলে? আয়না কি? আয়না হচ্ছে গিয়ে যে সব সুষম তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বা কি বলতো? আয়না বলে, বা অনেকে বলবে মিরর বলে। ঠিক আছে, আচ্ছা গেল। এখন তোমাকে যদি বলা হয়, ঠিক আছে, এই মিরর কয় প্রকার? ঠিক আছে, অর্থাৎ দর্পণ কয় প্রকার? তো বলা হচ্ছে গিয়ে দর্পণ, আমরা একটু এখান দিয়ে লিখি। দর্পণ দর্পণ হচ্ছে গিয়ে, এর দর্পণ হচ্ছে গিয়ে দুই প্রকার। দর্পণ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে গিয়ে কি বলতো? একটা হচ্ছে সমতল দর্পণ। সমতল দর্পণ। আর একটা হচ্ছে গিয়ে গোলীয় দর্পণ। একটা কি বলতো? গোলীয় কি বলতো? দর্পণ। সমতল দর্পণ এমন কেউ নেই যে চিনি না, সবাই চিনি সমতল দর্পণ। গোলীয় দর্পণ, দেখো গোলীয় দর্পণ কথাই আছে, গোল গোল দেখতে, গোল সকল গোল। সমতল দর্পণ তো ভাই এরকম কি আছে, ছোট ছোট যে আয়নাগুলি আছে গোল গড়ি কাটানো, ওটাকে গোলীয় দর্পণ না ভাই। সমতল মানে হচ্ছে গিয়ে একদম মানে কি সোজা থাকবে, তার মানে সমতল দর্পণ। আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। ঠিক আছে, দেখাচ্ছি। তো সমতল দর্পণ কোনটা? যেটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে আছে, সেলুনের মধ্যে আছে, সেটা হচ্ছে কি বলতো? আমার সমতল দর্পণ। অর্থাৎ নিত্যদিনের যে দর্পণটা আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ সেটা হচ্ছে কি বলতো? সমতল দর্পণ। সমতল দর্পণ এমন একটা দর্পণ, যে দর্পণ তুমি যতটুকু, সে ততটুকু দেখাবে। মানে এক কথায় সে সাদাকে সাদা বলবে, ওই কালোকে কালো বলবে, লালকে লাল বলবে, এরকম একটা কথা আছে না? তো সমতল দর্পণ এমন একটা দর্পণ, তোমার উচ্চতা যত ফিট, সমতল দর্পণে তোমাকে ঠিক ভিতর তত ফিট দেখাবে। তুমি কি করবা? এই যে মনে করো একটা হচ্ছে কি, আমি একটা সমতল দর্পণ লিখলাম, এই যে একটা সমতল দর্পণ লিখলাম, এই সমতল দর্পণ লিখলাম। ঠিক আছে, এটা একটা সমতল দর্পণ। এই সমতল দর্পণের মধ্যে যেটা হয়, সেটা হচ্ছে মনে করো এটা হচ্ছে গিয়ে তোমার ভূমি। তুমি কি করলা? একজন মানুষকে তুমি কি করলে? এখানে দাঁড়ায় করাই দিলাম। আয়না দেখাইতে কি করলা? আয়না দেখাইতে সুন্দর করে এরকম করে দাঁড়া করাই দিলাম। ঠিক আছে, এদিকে হবে, দাঁড় করাই দিবা। ঠিক আছে, আয়না দেখতে দাঁড় করাই দিবা। তো সেটা হচ্ছে কি, আয়না দেখতে যখন দাঁড় করাই দিবা, আয়নার মধ্যে যখন তাকে দেখতে দাঁড় করাই দিবা, সে দেখবে তার মতো আরেকজন সে কি করছে ভিতরে, সে কিন্তু ভিতরে কিন্তু কি আছে বলতো? আছে, এরকম করে ভিতরে আছে। ঠিক আছে, ভিতরে আছে। আমি যদিও সুন্দর করে চিত্র রাখতে পারি না ভিতরে। তার মানে কি, এখান থেকে এটা যদি 2 মিটার হয়, ঠিক এখান থেকে এটা কয় মিটার? 2 মিটার। 2 মিটার। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে, ওর উচ্চতা যদি 5 ফিট হয়, এখানের মধ্যে ওর উচ্চতা কত হবে? এখানে ওর উচ্চতা হচ্ছে কি 5 ফিট। 5 ফিট হবে। ঠিক আছে, তা কি দেখতে পাচ্ছি? সেটা হচ্ছে গিয়ে এই যে একটা সমতল দর্পণের মধ্যে, যে এটাকে বলা হচ্ছে লক্ষ্যবস্তু। মানে যাকে তুমি লক্ষ্য করবা, যাকে দেখবা। যেমন আমি যদি আয়নার সামনে দাঁড়াই, আমি হচ্ছে লক্ষ্যবস্তু। ঠিক আছে, আর এই দেখো আয়নার ভিতরে সেম একজন দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি বলে? বিম্ব বলা হচ্ছে। কি বলা হচ্ছে? বিম্ব। তো দেখো তো, এই দর্পণ থেকে যে লক্ষ্যবস্তু যতটুকু দূরে, আমার দর্পণ থেকে বিম্ব কিন্তু ঠিক কি বল ততটুকু দূরে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে, এই যে এখান থেকে এর যে দূরত্বটা, এটাকে বলা হচ্ছে ইউ বলা হচ্ছে। আর এখান থেকে এর দূরত্বটাকে বলতে ভি বলা হচ্ছে। দেন প্লিজ ইউ সমান কি বলতো? ভি। দেখো, এই যে এ সোজা দাঁড়ায় আছে না, এও কি আছে বলতো? সোজা কি আছে বলতো? দাঁড়ায় আছে। দ্যাট মিনস এটাকে বলে আমরা অবাস্তব বলি। কি বলি বলতো? অবাস্তব বিম্ব। তার মানে বিম্ব যদি সোজা হয়, তাহলে এটাকে বলে কি বলতো? অবাস্তব। এই বিম্বটা কেমনে গঠিত হয় সেটা আমরা শিখবো পরবর্তীতে। অর্থাৎ আলো যখন এর থেকে যাবে, আপতিত হবে, তখন কি হয়? আবার প্রতিফলিত হয়।
ঠিক আছে? আবার কিভাবে বলতো প্রতিফলিত হবে, প্রতিফলিত হওয়ার ফলে আমরা কি করি ওই আইনের ভিতরে সেই জিনিসটা দেখি, এটা পরে পড়বো আমরা, আগে আমরা দেখি। তার মানে কি সমতল দর্পণের মধ্যে যে দর্পণ হতে লক্ষ্যবস্তুর দূরত্ব যা, তোমার দর্পণ হতে বিম্বের দূরত্ব কি বলতো তা, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যা, বিম্বের দৈর্ঘ্য কি বলতো তা। বুঝছো? বিম্ব কি বাস্তব না অবাস্তব? তোমাকে একটা কোশ্চেন করতে পারে। অবশ্যই বিম্ব হচ্ছে কি বলতো অবাস্তব। কেমন বুঝলো অবাস্তব? আজ থেকে মাথায় রাখো যে বিম্ব যদি সোজা মনে হয় সেটা অবাস্তব। দেখো না তুমি ভাই, তুমি আছো এই পাশে আর তুমি আবার আরেকজন তুমি তুমি এই পাশে আছো, দেখছো যে তুমি রিয়েল তুমি এই পাশে, ও কিন্তু ওই পাশে সোজা আছে না, কিন্তু তাকে তুমি ধরতে পারো না, ধরতে চাইলে ধরতে পারো না, অবাস্তব। আমরা অনেক কিন্তু ভাবি না, সেটা হচ্ছে গিয়ে অনেক স্বপ্ন তো অনেক কিছু ভাবি, ধরতে চাই কিন্তু ধরতে পারি না, এই যে সব কি বলতো অবাস্তব। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে কি বলতো অবাস্তব। আর এই জন্য এই কথাটা সবসময় মাথায় রাখবা, অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব সব সময় সোজা হয়, সোজা, এটা সবসময় থাকবা। পরক্ষণে আসবে এই জিনিসগুলি নিয়ে টেনশন পড়ে যাবে। অবাস্তব বিম্ব, অবাস্তবের আরেকটা হচ্ছে অসৎ, অসৎ। ঠিক আছে? আর হচ্ছে তার কি বাস্তব বিম্ব কি হয়, বাস্তব বিম্ব, বাস্তব বিম্ব কি হয় উল্টা হয়। ঠিক আছে? উল্টো হয় বা উল্টা হয়, উল্টা হয়। এ বাস্তবের আরেক নাম হচ্ছে গিয়ে কি বলতো, বাস্তবের আরেকটা হচ্ছে গিয়ে কি বলতো সৎ। বুঝছো? আমি কিন্তু তোমার থেকে নোট দেখবো, নোটটা কিন্তু করে রাখবা। ঠিক আছে? সাবমিট করবা। ঠিক আছে? যেখানে বুঝবা না সেখানে অবশ্যই বলবা, আমি বুঝে দিবি, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো মাথা রাখবা। তাহলে কি বাস্তব মানে হচ্ছে কি সৎ, অবাস্তব মানে কি বলতো অসৎ। এই বেসিক কি জানিস? আমি তোদেরকে যদি একটা কথা বলি, বেসিক হচ্ছে গিয়ে এই ছোট ছোট শব্দের সাথে পরিচিত হওয়া, প্রত্যেকটা জিনিস জানা, বিম্ব কি জিনিস, লক্ষ্যবস্তু কি জিনিস, দর্পণ কি জিনিস, লক্ষ্যবস্তুর দূরত্ব কত, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কত, বিম্বের দৈর্ঘ্য কত, দূরত্ব কত, এগুলি তুমি যখন ভালোভাবে জানবা বুঝতে পারো, তখন দেখবে যে তোমার বেসিক ক্লিয়ার। আর বেসিক বলতে আর কোনো কিছু নেই, আমরা তো অনেক মনে করি বেসিক অনেক কিছু না। আর ভাই এই ছোট ছোট শব্দগুলির সাথে পরিচয় করে দেওয়াকে বলে বেসিক বলা হয়। এই যেমন তোমাকে বলো দর্পণ কয় প্রকার, তুমি যদি বলতে না পারো হবে দর্পণ দুই প্রকার, একটা সমতল দর্পণ একটা গলি দর্পণ। তাই বলো না, ঠিক আছে, আচ্ছা বলতো সমতল দর্পণ তুমি বৈশিষ্ট্য বলো তো। এ তখন আমি যে এতক্ষণ যে কথাগুলি বলছি সেগুলো হচ্ছে সমতল দর্পণ কি বলতো বৈশিষ্ট্য। আর সবসময় বড় মনে রাখবা, সমতল দর্পণের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এই বিম্বটাকে পর্দায় ফেলতে পারবা না। কেন জানে পর্দায় ফেলতে পারবে না? কারণ হচ্ছে গিয়ে এটা অসৎ বিম্ব। তাহলে অবাস্তব বিম্ব পর্দায় ফেলা যায় না। ঠিক আছে? পর্দায়, পর্দায় ফেলা যায় না, ফেলা যায় না। এগুলো এমসিকিউ জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই জিনিসটা বেসিক তো এমসিকিউ হয়, মাথা রাখবা। বেসিক যার যত ভালো সে তত বেশি কিন্তু তোমার কি হবে, সেটা হচ্ছে গিয়ে এমসিকিউ তত বেশি ভালো নাম্বার পাবে। ঠিক আছে? আচ্ছা গেল সমতল দর্পণ আমরা পড়লাম। এবার গলীয় দর্পণ। তো গলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার। ঠিক আছে? আমরা যদি গলীয় দর্পণ করি, গলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে গিয়ে উত্তল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ, উত্তল দর্পণ, আর একটা হচ্ছে গিয়ে অবতল দর্পণ, অবতল দর্পণ। গেল? তাহলে উত্তল দর্পণ আর একটা হচ্ছে কি বলতো অবতল দর্পণ, এই দুইটা দর্পণ। তো উত্তল দর্পণ আর অবতল দর্পণ কাকে বলে সেটা না ঠিক। ঠিক আছে? তাহলে উত্তল দর্পণ প্রথম মাথা রাখবে, উত্তল দর্পণ আর কি অবতল দর্পণ আর সমতল। তাহলে সমতল দর্পণ তোমাকে একটা এমসি আসবে, সমতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? সমতল দর্পণ ব্যবহার করা হয় সেলুনে, সেলুনে ব্যবহার করা হয়। আর উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? উত্তল দর্পণ ব্যবহার করা হয় যে গাড়িতে, গাড়িতে অথবা বড় জিনিস, ছোট জিনিসকে বড়, বড় জিনিসকে বড় জায়গাকে ছোট করে দেখতে, ছোট করে দেখতে। মানে কি জানো, তুমি হয়তো কোনো একটা একজন মানুষ মানে তোমাকে কি করতেছে সেটা হচ্ছে গিয়ে আর সে বলে আমার এ আছে ওই আছে অনেক কিছু আছে, তো যে সবগুলো তাহলে তুমি কি বলবা তোমার সবকিছুকে আমি উত্তল দর্পণ দেখতে চাই। তাহলে উত্তল দর্পণ মানে কি তুমি অনেক বড় একটা জায়গাকে তুমি ছোট পরিসরে দেখাই গিয়ে
উত্তল দর্পণ। বুঝছো? অবতল দর্পণ বলা হচ্ছে এটা ডাক্তারদের খুবই প্রিয়, ঠিক আছে? দাঁতের ডাক্তার ব্যবহার করে। কার ডাক্তার? দাঁতের ডাক্তার, দাঁতের ডাক্তার মানে এরা বেশি ব্যবহার করে। দাঁতের ডাক্তার কেন ব্যবহার করে? মনে করো তোমার দাঁতের মধ্যে একটা ফোকা হয়েছে এতটুকু ছোট, এখন হচ্ছে গিয়ে এই যে এতটুকু তোমার দাঁতের মধ্যে ছিদ্র হয়েছে, ছিদ্র ডাক্তার দেখবে না, তো ডাক্তার বড় করে দেখবে না, এই বড় করে দেখাই গিয়ে বলতো অবতল দর্পণ। অথবা কি করলা, যে এটা মেয়েরা বেশি করে, সেটা হচ্ছে গিয়ে কি করবা, সেটা হচ্ছে গিয়ে মনে করো অনেকে গহনা টনা পরে, তো গহনা সবগুলো ঠিকঠাক আছে কিনা বড় করে দেখার জন্য কি করে, সেটা হচ্ছে অবতল দর্পণ। আবার ছেলেরা অনেক সময় কি করে, যে মনে করো মুখ দেখবে, সেটা হচ্ছে শেভ করার পরটা দেখবে যে সেটা হচ্ছে না কোনো স্পট হয়েছে কিনা, তো সেটা তুমি কি করবা, অবতল দর্পণ। এক কথায় অবতল দর্পণ হচ্ছে গিয়ে কোন ছোট কিছুকে বড় করে দেখায় কে, অবতল দর্পণ। আর বড় কিছুকে ছোট করে দেখায় কে, উত্তল দর্পণ। আর হচ্ছে সেলুনের মধ্যে ব্যবহার করে কে, সমতল দর্পণ। বাসা বাড়িতে কি দর্পণ ব্যবহার, সমতল দর্পণ ব্যবহার করা হয়। বুঝছো? আচ্ছা, ওকে, ফাইন। এই গোলীয় দর্পণ পড়ানোর জন্য তোমাকে আমি একটা জিনিস পড়াতে হবে, সেটা হচ্ছে গোলীয় দর্পণ কি হবে। এই গোলীয় দর্পণ কিন্তু এভাবে 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 এরকম থাকে, গোল থাকে। আমি কি করি, আর একটু জাস্ট আমি আর একটু কি বললাম, সেটা হচ্ছে গিয়ে আর একটু আমি মোটা করে দিচ্ছি, এটা আর একটু মোটা করে দিচ্ছি, তাহলে একটু বুঝতে সহজ হবে। এই যে আর একটু এরকম করে মোটা করে দিলাম, এরকম করে মোটা করে দিলাম। এই যে এটা একটা হচ্ছে একটু আমার এটা একটা গোলীয় দর্পণ। কি দর্পণ? একটা গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের মধ্যে এই যে লাল অংশ যেটা দেখাচ্ছি, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে উত্তল পৃষ্ঠ। উত্তল, ঠিক আছে, উত্তল পৃষ্ঠ, উত্তল পৃষ্ঠ। আর এর ভিতরে যেটা দেখাচ্ছি সেটা বলা হচ্ছে অবতল পৃষ্ঠ, অবতল পৃষ্ঠ, ঠিক আছে। তাহলে একটা উত্তল পৃষ্ঠ, একটা অবতল পৃষ্ঠ, ঠিক আছে। তার মানে এই যে এরকম যে দর্পণগুলি দেখতে, তাকে বলা হচ্ছে কি বলতো, গোলীয় দর্পণ, মানে গোল বাঁকানো, ঠিক আছে। এটা হচ্ছে কি বলতো, আমার গোলীয় দর্পণ। এখন কথা হচ্ছে স্যার কখন বলবো উত্তল পৃষ্ঠ, উত্তল দর্পণ, আমি কখন বলবো অবতল দর্পণ, সেটা না, একদম সহজ, টেনশন করার প্রয়োজন নেই। এই যে আমরা যে একটা আয়না কি বললাম বানালাম, এই আয়নার মধ্যে আমি যে এটা এরকম করে দাগ দিলাম, এটা কি জানিস, এটাই বলা হয় প্রলেপ। কি বলা হচ্ছে? প্রলেপ। তাহলে আয়নার মধ্যে, আয়না মানে দর্পণের মধ্যে প্রলেপ দেওয়া হয়, প্রলেপ দেওয়া হয় সিলভারের, সিলভার এর। বুঝছো? সিলভারের প্রলেপ দেওয়া হয়, এই জন্য বলা হচ্ছে এটা বলে সিলভারাইজিং বলা হয়, ঠিক আছে। তার মানে তুমি কি ওরা উত্তল দর্পণ বানাও, অবতল দর্পণ বানাও বা সমতল দর্পণ বানাও, তুমি একটা কি দিতে হবে, প্রলেপ দিতে হবে, একটা প্রলেপ দিতে হবে। তখন সে প্রলেপ যখন দিবা, তখন তোমার একটা দর্পণ হবে। প্রলেপটা কার দিতে হবে? প্রলেপটা দিতে হবে সিলভারের প্রলেপ। কিসের প্রলেপ? সিলভারের প্রলেপ। রূপা, রূপা তো আমরা চিনি, সিলভার প্রলেপ, ঠিক আছে। এখন আমি যদি কি করি, এখানের মধ্যে যদি আমি এটার মধ্যে যদি দেখো, আমি যদি এভাবে দিই, এভাবে দেওয়ার পরে যদি আমি এখানে প্রলেপ দিই, তাহলে কোন পৃষ্ঠে প্রলেপ দিচ্ছি দেখো, অবতল পৃষ্ঠে প্রলেপ দিচ্ছি। তার মানে এই দর্পণ নাম হচ্ছে কি বলতো, উত্তল দর্পণ, উত্তল দর্পণ। ওকে। আর আমি যদি কি করি, এই প্রলেপটা যদি আমি এই পাশে দিই, অর্থাৎ উত্তল পৃষ্ঠে দিই, তখন সেটাকে বলা হচ্ছে কি বলতো, অবতল দর্পণ। কি দর্পণ? অবতল, অবতল দর্পণ বলা হয়। বুঝছো বুঝলি? যখন তুমি উত্তল পৃষ্ঠে তুমি প্রলেপ দিবা, তখন তুমি চেহারাটা দেখতে হবে কোথায়, দেখো না, তুমি এখানে যখন প্রলেপ দিবা, তাহলে তুমি চেহারাটা দেখতে এই পাশে দেখতে হবে না, অর্থাৎ কোন পৃষ্ঠে দেখতে হবে, অবতল পৃষ্ঠে দেখতে হবে, এই জন্য হচ্ছে অবতল দর্পণ। আর যদি তুমি প্রলেপ দাও কোন তুমি কোন পৃষ্ঠে, অবতল পৃষ্ঠে যদি দাও, মানে এভাবে তুমি দিছো, ঠিক আছে, তাহলে তুমি কি করে এখানে তুমি প্রলেপ দিছো, তাহলে তুমি এখানে দেখতে হবে না, তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে কি বলতো, উত্তল পৃষ্ঠ। তারপর উত্তল পৃষ্ঠ তুমি দেখবা, তারপর উত্তল দর্পণ। বুঝছো? এই এই জিনিসগুলি তোমাকে মাথায় রাখতে হবে। আজকে এটা বেসিকটা খুবই দরকার, ঠিক আছে। এই বেসিক গুলি তুমি কিন্তু ক্লিয়ার রাখতে হবে, যে সেটা হচ্ছে গিয়ে যে আমার দর্পণ কয় প্রকার, দুই প্রকার, একটা সমতল দর্পণ, একটা হচ্ছে গোলীয় দর্পণ। সমতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? বাসা বাড়িতে বা সেলুনের মধ্যে ব্যবহার করা হয়। গোলীয় দর্পণ কোথায় ব্যবহার করা হয়? অর্থাৎ গোলীয় দর্পণ কয় প্রকার, একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ। এই উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? উত্তল দর্পণ ব্যবহার হয় যে গাড়িতে, ঠিক আছে, বা বড় জায়গাকে ছোট করে দেখতে। আর হচ্ছে গিয়ে কি বলতো, যে সেটা হচ্ছে গিয়ে অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়, সেটা হচ্ছে দাঁতের ডাক্তার ব্যবহার করে, ঠিক আছে। অর্থাৎ কি বলতো, সেটা হচ্ছে গিয়ে ছোট জিনিসকে বড় করে দেখতে, ছোট জিনিসকে
বড় করে দেখতে, বড় করে দেখতে ব্যবহার করা হয়। বুঝছো বলছি? ছোট জিনিসকে বড় করে দেখতে কি ব্যবহার করা? অবতল দর্পণ ব্যবহার করা হয়। মাথা রাখবা। বুঝছো বলছি? আচ্ছা, এবার হচ্ছে গিয়ে তাহলে এই জিনিসগুলি মাথা রাখবা। তোমাকে বলে রাস্তা, আমরা তো কি করি পাহাড় অঞ্চলে চলি, এই যে পাহাড়ের মধ্যে কি হয়, রাস্তাগুলি কি হয় যে এরকম করে বাঁক নেয় না, এই রাস্তাগুলি এরকম করে বাঁক নেয় না, তাহলে এটা হচ্ছে রাস্তার বাঁক। এই রাস্তার বাঁকের মধ্যে তুমি সমতল দর্পণ, কি দর্পণ? এই সমতল দর্পণ ব্যবহার করা হয়। কত ডিগ্রি করে রাস্তার বাঁকের সাথে? সেটা হচ্ছে 45 ডিগ্রি করে। কত ডিগ্রি করে? 45 ডিগ্রি করে। তাহলে কি এখান থেকে যে গাড়িটা আসবে সে এখানে দেখবে, আবার এখান থেকে যে গাড়িটা আসবে সে এখানে দেখবে। ঠিক আছে? তার মানে কি সমতল দর্পণ কেন? কারণ সমতল দর্পণ হচ্ছে গিয়ে এমন একটা দর্পণ যেটা কি করে সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলবে। ঠিক আছে? অর্থাৎ তুমি দেখবা যে এখানে কি করছে, এই গাড়িটা এখান থেকে এটা 20 মিটার দূরে, এই যে ভিতরে দেখাবে অনেক দূরে আছে, এ দেখতে পাবে এটাকে। আবার কি এ যতটুকু দূরে এ দেখতে পাবে এতটুকু দূরে আছে, মানে একটা গাড়ি আছে। বুঝছো? কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যবহার করা হয়। রাস্তার বাঁকে কোন দর্পণ ব্যবহার করা? সমতল দর্পণ। ঠিক আছে? ব্যবহার করা হয়। ক্লিয়ার না? মাথা থাকবে। আচ্ছা, গেল। তাই দর্পণের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, কিন্তু ভাই তোমরা লিখো নাই, হবে না, পারবা না। ঠিক আছে? তুমি এটা ভালো করে বুঝো, এগুলি ভালো করে শিখো, দেখবা যে পরবর্তীগুলি আরো সহজ হবে। ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে আমি এটা মুছি। এটা মুছার পরে আমরা কি করবো? আর একটা টপিক্সে যাবো। সেই টপিকস গুলো অবশ্যই তুমি কি করতে হবে? মনোযোগ দিয়ে দেখতে হবে। এই যে আমাদের এটা বেসিক ক্লাস, বেসিক মানে হচ্ছে গিয়ে তোমাকে আমি প্রত্যেকটা জিনিসের সাথে তোমাকে আমি পরিচয় করে দেওয়া। ঠিক আছে? আমি প্রত্যেকটা জিনিসের সাথে তোমাকে কি করেছি? পরিচয় করাই দিব। ঠিক আছে? আচ্ছা, গেল। এখন হচ্ছে গিয়ে সমতল দর্পণ। দেখো, মনে করো একজন ব্যক্তি উচ্চতা হচ্ছে কি 6 ফিট। 6 ফিট। তাহলে নিম্নে তার জন্য তাহলে 6 ফিট উচ্চতার মানুষকে সম্পূর্ণভাবে দেখতে নিম্নে 3 ফিট এর সমতল দর্পণ প্রয়োজন। তারপর একজন ব্যক্তির উচ্চতা যদি কত হয়? n হয়, তার দর্পণ লাগবে কত? এর দর্পণের উচ্চতা হবে কি বলতো? n বাই কি বলতো? 2 নিম্নে। এটা হচ্ছে মিনিমাম। বড় দর্পণের সমস্যা নেই, কিন্তু হচ্ছে গিয়ে তোমার উচ্চতা যদি হয় 6 ফিট, তোমাকে দর্পণের মধ্যে সম্পূর্ণরূপে দেখার জন্য নিম্নে দর্পণের উচ্চতা হতে হবে কি? নিম্নে কয় ফিট? 3 ফিট। তাহলে তোমারটা যদি n হয়, দর্পণের মানে দর্পণটা নিম্ন হতে হবে কত? n বাই কি বলতো? 2। এটা এমসিকিউর জন্য আসে, ভালো করে মাথা রাখবা। ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে মুছে ফেলতেছি। এখন হচ্ছে গিয়ে আমরা যদি দেখি একটু, সেটা হচ্ছে একটা গোলী দর্পণ মধ্যে কি কি থাকে। ঠিক আছে? যেমন দেখো, গোলী দর্পণ মধ্যে এটা একটা গোল দর্পণ, এটা গোলী দর্পণ। আচ্ছা, বলতো এই দর্পণটা আঁকার জন্য আমার কি লাগছে? একটা কেন্দ্র লাগছে না? দেখো না, কেন্দ্র তো করে, তো কেন্দ্রকে দিয়ে তো আমি কি করবো? বৃত্তচাপ আঁকবো না? কেন্দ্র ছাড়া তো কখনো বৃত্তচাপ আঁকা যায় না। এই কেন্দ্র না, এই জন্য এটাকে বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে গিয়ে যে বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র। সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে, আমি যখন স্টুডেন্টকে জিজ্ঞেস করি বক্রতার কেন্দ্র কি, পারি না, ও বুঝেই না বক্রতার কেন্দ্র কি। তা বক্রতার কেন্দ্র বুঝছি। তাহলে বক্রতার কেন্দ্রকে অর্থাৎ যে বিন্দুকে কেন্দ্র করে আমার এই দর্পণটা, বৃত্তচাপটা আঁকা হয়, তাকে বলা হচ্ছে বলতো বক্রতার কেন্দ্র। গেল। আচ্ছা, এই দর্পণ এখান থেকে আমি এখানে বললাম যে 6 ফিট, তাহলে বলতো এখানে 3 ফিট না? এই বিন্দুটাকে বলা হচ্ছে মেরু, বলা হচ্ছে কি? বলা হচ্ছে মেরু। কিন্তু বলা হচ্ছে মেরু সেটা না, মেরু হচ্ছে গিয়ে, দেখো তো, এই যে এইভাবে আমরা করছিলাম না? এটা দেখো তো, অবতলের নিচু বিন্দু, উত্তলের উঁচু বিন্দু। তাহলে ওটাকে বলা হচ্ছে মেরু বলা হচ্ছে। বুঝছো? অবতলের নিচু আর উত্তলের উঁচু বিন্দুর নাম হচ্ছে কি বলতো? মেরু। তাহলে অবতলের নিচু বিন্দু, নিচু এবং উত্তলের উঁচু বিন্দু কে বলা হচ্ছে? মেরু বলা হচ্ছে। ওকে, গেল। তাহলে মেরু হচ্ছে গিয়ে মাঝখানের যে বিন্দুটা, সেটা বলা হচ্ছে মেরু।
এই মেরু এবং বক্রতার কেন্দ্র দিয়ে তুমি যদি একটা রেখা গমন করাও, এইটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। খুবই ইম্পর্টেন্ট, প্রধান অক্ষ, প্রধান অক্ষ। বুঝছি? তো তোমাকে যদি বলে প্রধান অক্ষ কি, প্রধান অক্ষ হচ্ছে গিয়ে ওই অক্ষটা, যে অক্ষটা বক্রতার কেন্দ্র এবং মেরু দিয়ে গমন করবে তাকে বলা হচ্ছে কি বলতো, তোমার প্রধান অক্ষ। বুঝছি কি বুঝনি? ক্লিয়ার? আচ্ছা গেল। এখন হচ্ছে গিয়ে তাহলে প্রধান অক্ষ চিনলাম, কিন্তু আমাকে যদি বলে যে একটা দর্পণের মধ্যে, গলি দর্পণের প্রধান অক্ষ কয়টা? প্রধান অক্ষ হচ্ছে একটা, ঠিক আছে, একটি থাকে, একটি থাকে। তার প্রধান অক্ষ কয়টা? একটা থাকে। কিন্তু মাথা রাখবা, যদি আমি সবগুলো যদি এভাবে যদি দিই, আমি যতগুলো এগুলো দিব সবগুলিকে বলা হচ্ছে গৌণ অক্ষ। কি অক্ষ? গৌণ অক্ষ। গৌণ অক্ষ হচ্ছে অসংখ্য, অসংখ্য। বুঝছো? তাহলে গৌণ অক্ষ বুঝলাম। তাহলে কোনটা প্রধান অক্ষ, কোনটা বক্রতার কেন্দ্র, কোনটা মেরু, কোনটা গৌণ অক্ষ, বুঝছি বুঝে নেই? মাথা রাখা লাগবে, কারণ এগুলি আমি শিখবি, এগুলি বেসিক। ঠিক আছে? আচ্ছা গেল। তাহলে আমি এটাকে দিলাম সি দিলাম, আর এইটাকে দিলাম সেটা হচ্ছে গিয়ে, মনে করো আমি এটাকে দিলাম ও দিলাম। ঠিক আছে, আমি ও দিলাম। ওকে, আমি ও দিই। তাহলে সি ও, দেখো তো, তাহলে সি থেকে ও পর্যন্ত একটা দূরত্ব আছে না, যেটাকে আমরা বলতে পারি সি ও। এটাকে বলা হচ্ছে বক্রতার, বক্রতার ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে আর দিয়ে প্রকাশ করি। বুঝছো? আমি যদি বলি বক্রতার ব্যাসার্ধ কাকে বলে, তুমি সাথে সাথে বলে ফেলতে হবে বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যবর্তী দূরত্ব কি বলা হয়? বক্রতার ব্যাসার্ধ বলা হয়। আচ্ছা ওকে ফাইন। এই বক্রতার ব্যাসার্ধের কে সমান দুই ভাগ করবো। দেখো না, বক্রতার ব্যাসার্ধকে যদি সমান দুই ভাগ করি, তাহলে বক্রতার ব্যাসার্ধকে সমান দুই ভাগ করবো, তাহলে বলতো এই সম্পূর্ণটার মধ্যবিন্দু হচ্ছে এটা না, এটা না, এটাকে বলা হচ্ছে প্রধান ফোকাস। এটা হচ্ছে কি বলতো? প্রধান ফোকাস, প্রধান ফোকাস, বা অনেকে বলবে যে ফোকাস, অনেকে বলবে কি বলতো? ফোকাস। ঠিক আছে? তাহলে বলা হচ্ছে প্রধান ফোকাস। তো সবচেয়ে মজার বিষয়, প্রধান ফোকাস কি? সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধের মধ্যবিন্দু যেটা, ঠিক আছে, সেটা হলো আমি কি বলবো বলতো? সেটা হলো প্রধান ফোকাস বলবো। কি বলবো? প্রধান ফোকাস বলবো। তো এটা যেহেতু মধ্যবিন্দু, আর আমরা মধ্যবিন্দুর বেসিক থেকে আমরা জানি যেটা, সেটা হচ্ছে গিয়ে সিএফ। সিএফ সমান ও এফ বলতে পারি। তাহলে বলা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে প্রধান ফোকাস থেকে মেরুর মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। কি দূরত্ব? ফোকাস দূরত্ব সমান হচ্ছে কি কি বলতো? ফোকাস, ফোকাস দূরত্ব। এটাকে আমরা অ্যাপ বলি। তাহলে এই ফোকাস দূরত্ব অ্যাপ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ কি বলতো? অর্ধেক। বুঝছো কি বুঝো নেই? ক্লিয়ার? তার মানে এই পয়েন্টগুলি তোমাকে যদি বলা হয় প্রধান ফোকাস কোনটা, সেটা হচ্ছে গিয়ে যে মেরু কোনটা, এরপর তোমাকে যদি বলে যে বক্রতার ব্যাসার্ধ কোনটা, তুমি বলতে না পারো, হবে হবে না, তুমি বলতে জানতে হবে। ঠিক আছে? তার মানে এটা ক্লিয়ার। এখন মনে করো সেটা হচ্ছে তুমি, তোমার বন্ধু এখানে দাঁড়ায় আছে, এখানে দাঁড়ায় আছে, তাহলে বলতো সে কোথায় দাঁড়ায় আছে? সে দাঁড়ায় আছে, এটাকে বলা হচ্ছে কি বলতো? বক্রতার কেন্দ্র। আর এটাকে বলা হচ্ছে অসীম। বক্রতার কেন্দ্রের বাইরে যেটা পাবো সেটাকে বলা হচ্ছে অসীম। তার মানে তোমার বন্ধুটা দাঁড়ায় আছে বক্রতার কেন্দ্র এবং অসীমের কি বলতো? মধ্যে। তার মানে এটাকে আমি 1 নাম্বার দিই। তাহলে এক হচ্ছে কি বলতো? এক হচ্ছে গিয়ে বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে। ওকে ফাইন। না তোমার বন্ধু কি গুলো আর একটু সামনে আসলো, এখানে আসলো, 2 নাম্বার পজিশনে আসলো, তখন 2 নাম্বার পজিশনকে আমরা বলবো বক্রতার কেন্দ্রে। তাহলে এটা বলে লক্ষ্য বস্তু, লক্ষ্য বস্তু বক্রতার কেন্দ্রে। ঠিক আছে? না তোমার বন্ধু বলছে না আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো, এখানে থাকবো, তাহলে এটা কি? সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এটা হচ্ছে কি বলতো? প্রধান ফোকাস। তার মানে এটা যদি 3 নাম্বার অবস্থান হয়, তাহলে তোমার বন্ধু আছে লক্ষ্য বস্তু, লক্ষ্য বস্তু বক্রতার কেন্দ্র ও ফোকাসের মধ্যে, প্রধান ফোকাসের মধ্যে। ঠিক আছে?
না, সে বলতে পারে আমি এখানে আছি, ওকে এখানে, তার মানে এটা 4 নাম্বার অবস্থান যদি দিই, তাহলে এখানে যদি আমি কি করি 4 নাম্বার অবস্থানটা দিই, তাহলে অবস্থান নাম্বার কি বলতো, লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে, প্রধান ফোকাসে, ফোকাসে, ঠিক আছে। যদি কি করি এই যে এখানে দিই, এটা 5 নাম্বার অবস্থান, তাই আমি 5 নাম্বার অবস্থানটা এখান দিয়ে লিখতেছি, তাহলে লক্ষ্যবস্তু কোথায়, লক্ষ্যবস্তু কোথায় আছে, প্রধান ফোকাস, প্রধান ফোকাস ও মেরুর মধ্যে, মেরুর মধ্যে। এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য, ঠিক আছে। তোমাকে বলছে যে এই কোথায় আছে, এখন তুমি বলতে হবে সেটা হচ্ছে প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে। তোমাকে বলছে এই কোথায় আছে, প্রধান ফোকাসে, তোমাকে বলছে 3 নাম্বারটা কোথায় আছে, সেটা হচ্ছে গিয়ে বক্ররেখার কেন্দ্র এবং কি প্রধান ফোকাসের মধ্যে। তোমার 2 নাম্বারটা কোথায় আছে, তুমি বলবে বক্ররেখার কেন্দ্রে, আর 1 নাম্বারটা কোথায় আছে তুমি বলে দিতে হবে সেটা হচ্ছে গিয়ে বক্ররেখার কেন্দ্র এবং অসীমের মধ্যে। যদি বলতে না পারো তাহলে তোমার জন্য এই অধ্যায় না, তুমি কষ্ট করে যাবা। এই জন্য এগুলি মাথা রাখবা, এগুলো হচ্ছে লক্ষ্যবস্তুর অবস্থান, ঠিক আছে, লক্ষ্যবস্তুর অবস্থান, মানে এগুলো তুলে নিবা। এই যে গৌণ অক্ষ, প্রধান অক্ষ, ঠিক আছে, এগুলো তোমাকে জানতে হবে। তুমি এগুলো না জানো তুমি কিছু পারবে না, ঠিক আছে। তো এগুলো তুলে নাও, তুলে নেওয়ার পরে আমরা কি করবো সেটা হচ্ছে পরবর্তীতে যাবো। এখন তুমি যদি বলো আগে দেখি, তোমাদের অনেকের অভ্যাস খারাপ, সেটা হচ্ছে আমি প্রথম ভিডিওটা দেখি তারপরে কি করে তুলবো, না ভাই আগে তুমি কি করো সেটা হচ্ছে কি আমি পরে তুলে নাও, তুমি আরেকবার দেখো, দেখো যে হয়ে যাবে, ঠিক আছে। যদি নোট না করো তুমি যতবার একটা ভিডিও দেখো না কেন কোনোভাবে শিখতে পারো না। এটাই হচ্ছে গিয়ে মানে আমি বলবো যে 100% এটা সত্য। তুমি যদি আমাকে ভুল প্রমাণ করো তাহলে তুমি এক্সট্রা ট্যালেন্ট, ঠিক আছে, কিন্তু তুমি দেখতে হবে। তোমার যদি বেসিক যদি গিয়ে থাকে তুমি দেখো, লেখা লাগবে না, তুমি বুঝবা, বুঝছো। আমি বুঝছি, পরবর্তী কি করি পরবর্তী টপিকসে যাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে গিয়ে যে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে একটা দর্পণ, আমরা চিনলাম এই যে এখানের মধ্যে, এই যে একটা দর্পণের মধ্যে এটা হচ্ছে গিয়ে কি বলতো মেরু, এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতা কি বলতো কেন্দ্র। মাথার বা প্রধান ফোকাস দিয়ে আমি যদি কি করি একটা রেখা টানি, যেখানে অর্থাৎ একটা তল কল্পনা করি, যে তলটা হচ্ছে গিয়ে প্রধান অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন এই তলটার নাম হচ্ছে ফোকাস তল, ফোকাস তল, বুঝছো। তো ফোকাস তল কিন্তু আমরা দেখতে পাই না, কল্পনা করতে হয়। তাহলে ফোকাস তল কি, সেটা হচ্ছে গিয়ে যে তলটা, যে রেখাটা যে প্রধান অক্ষের সাথে তোমার কিসে প্রধান ফোকাসের মধ্যে দিয়ে গমন করে প্রধান অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাকে বলা হচ্ছে কি বলতো ফোকাস তল, বুঝছো। তাহলে এই জিনিসগুলি মাথা রাখতে হবে। এখন যদি তুমি যদি মাথায় না রাখো তাহলে কি হবে না, ঠিক আছে। তাহলে আমরা কি করি, চলো পরবর্তী আমরা লেকচারে যাই। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে যে আলো কয়ভাবে প্রতিফলিত হতে পারে, ঠিক আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, তুমি চিত্র আঁকার জন্য এই জিনিসটা অবশ্যই রাখবে যে আলো কয়ভাবে প্রতিফলিত হতে পারে বা আপতিত হতে পারে। আলো কয়ভাবে, কয়ভাবে আপতিত, আপতিত হবে। তাহলে এই জন্য আমরা কি করি সেটা হচ্ছে গিয়ে আমি লিখে রাখি 4 ভাবে, আমরা 4 ভাবে আপতিত হবে, ঠিক আছে। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে 3 ভাবে প্রয়োগ, 3 ভাবে প্রয়োগ করতে হবে, করতে হবে, ওকে। চিত্র আঁকার জন্য, এটা চিত্র আঁকার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আমি বলবো যে এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইগুলি না জানলে তুমি চিত্র পারবাই না, তোমার কাছে কঠিন মনে হবে, ঠিক আছে। তাহলে আমি এই জন্য কি করবো সেটা হচ্ছে গিয়ে একটা দর্পণ আঁকলাম, 2টা, 3টা, আটটা দর্পণ হচ্ছে কি বলতো 4টা দর্পণ। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ঠিক আছে। তো বলা হচ্ছে গিয়ে আলো, যেমন দেখো এখানে হচ্ছে আমরা কি বলতো মেরু, এটা হচ্ছে প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, মেরু, বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, মেরু, বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, মেরু। তাহলে প্রথম যেটা হচ্ছে মনে করো তোমার একটা লক্ষ্যবস্তু এখানে আছে, এখানে আছে, ঠিক আছে, বা লক্ষ্যবস্তু এখানেও আছে, এটার মধ্যে আমি এখানে দেখাচ্ছি,
এখানের মধ্যে কি বলতো, এখানে দেখাচ্ছি লক্ষ্যবস্তু, এগুলি এটাও কি বলতো লক্ষ্যবস্তু। ঠিক আছে, তো বলা হচ্ছে আলো প্রথম কি করবে, যে সেটা হচ্ছে গিয়ে, বা আমি এগুলো মুছে দিচ্ছি, এই আলোটা প্রথম হচ্ছে গিয়ে এই যে প্রধান অক্ষ আছে না, এই প্রধান অক্ষ দিয়ে আপতিত হয়ে যদি প্রধান অক্ষ দিয়ে যায়, আবার কি করবে, আবার প্রধান অক্ষ দিয়ে ফিরে আসবে। এটা 1 নাম্বার কন্ডিশন, এটা অবশ্যই প্রয়োগ করতে হবে চিত্রে। তুমি যখন চিত্রটা আঁকবা তখন তুমি অবশ্যই এই আলো প্রধান অক্ষ দিয়ে যাইলে আবার এখান দিয়ে চলে আসবে। এই যে তীর চিহ্ন, এটা মানে হচ্ছে গিয়ে আপতিত হচ্ছে, আর এটা মানে হচ্ছে গিয়ে প্রতিফলিত রশ্মিটা এখান দিয়ে আসতেছে। বুঝছো? 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আলো কি হবে, সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে। দেখো প্রধান অক্ষের, এটা মুছে দিই, এই দেখছো প্রধান অক্ষের সমান্তরালে আসছে না লক্ষ্যবস্তু থেকে, এই দেখো সমান্তরাল, কেমন বুঝলেন, দেখেন এই দেখো এটা আর এটা দেখছো একই সমান না, সমান্তরালে আসলে একদম মুখস্থ করে ফেলো, যেটা মাথায় রেখে দাও, নাহলে চিত্র পারবো না। আলো প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, তাহলে এটাও একটা চিত্রের মধ্যে তুমি এটাও দেখাইতে হবে। ঠিক আছে, তো আলো যদি কি হয়, প্রধান অক্ষের সমান্তরালে যদি আপতিত হয়, প্রতিফলিত রশ্মি প্রধান ফোকাস দিয়ে কি করবে, গমন করবে। বুঝছো? এই দুইটা তুমি অবশ্যই একটা চিত্রের মধ্যে প্রয়োগ করতে হবে। গেল 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে আলো কি হবে, সেটা হচ্ছে গিয়ে মনে করো আমার এখান থেকে এই যে এটা প্রধান ফোকাস দিয়ে আপতিত হচ্ছে না, ওখান দিয়ে প্রধান ফোকাস দিয়ে আপতিত হলে, দেখো এটার উল্টাটা, প্রধান অক্ষ সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে যাবে, আর প্রধান ফোকাস দিয়ে যদি আপতিত হয়, যে কি হবে, ঠিক প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত রশ্মিতে চলে যাবে। বুঝছো? এটা অপশনাল, এটা হচ্ছে অপশনাল। ঠিক আছে, যে সেটা হচ্ছে কি কি, যে এটা তুমি কোনো কোনো চিত্রের মধ্যে এটাও তুমি প্রয়োগ করতে পারবা, কোন চিত্রে তুমি আর একটা প্রয়োগ করবা। সেটা হচ্ছে গিয়ে যদি এটা কঠিন মনে হয়, তখন তুমি কি আলো, আলো যদি কি হয়, সেটা হচ্ছে গিয়ে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে যদি প্রতিফলিত হয়, আপতিত হয়, বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হলে প্রতিফলিত রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে আবার গমন করবে। ঠিক আছে, এটাও অপশনাল, এটাও অপশনাল। সেটা হচ্ছে গিয়ে যে তোমার যদি এটা যদি কঠিন মনে হয়, তুমি এই প্রসেসটা প্রয়োগ করতে হবে। আর কোন চিত্র যদি এটা যদি কঠিন মনে হয়, মনে হচ্ছে না এটা ভেবে করা যাচ্ছে না, তখন তুমি কি করতে হবে, এটা প্রয়োগ করতে হবে। বুঝছো? তাহলে এই যে কোশ্চেন, এটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে যদি প্রধান অক্ষের সমান্তর, প্রধান অক্ষ দিয়ে যদি যাই, আপতিত প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষ দিয়ে আসবে, দেখো বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হলে বক্রতার কেন্দ্রে ফিরে আসবে কে, প্রতিফলিত রশ্মি। বুঝছো? কোন একটা চিত্রের মধ্যে মনে করো আমি একটা চিত্র আঁকবো, এই যে আমি কি করছি, একটা চিত্র দেখাচ্ছি, এখন একটা চিত্র দেখাচ্ছি, এই যে একটা চিত্র দেখাচ্ছি, এখন কি হলো, মনে করো এটা হচ্ছে এখান দিয়ে, ঠিক আছে, এখানে এখন দেখো তো, সেটা হচ্ছে প্রথম হচ্ছে কি কি, 1 নাম্বার লটা প্রয়োগ করতে হবে, আলো এখান দিয়ে যাবে, অর্থাৎ প্রধান অক্ষ দিয়ে যাবে, প্রধান অক্ষ দিয়ে প্রতিফলিত হবে, 1 নাম্বার ল শেষ। 2 নাম্বার ল হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, কোনখান দিয়ে যাবে তাহলে, এই যে এখান দিয়ে। ঠিক আছে, আমি যদি এটা আরেকটু দিয়ে দিই, এই যে প্রধান ফোকাস দিয়ে কি হবে, তোমার প্রতিফলিত হবে। এই যে এখান দিয়ে আপতিত হয়েছে, এখান দিয়ে প্রতিফলিত হবে। বলছে 3টে অ্যাপ্লাই করতে হবে, তার মধ্যে কয়টা, তার মধ্যে 3টা। ঠিক আছে, 3টা কি করতে হবে, 3 ভাবে প্রয়োগ করতে হবে। তাহলে একভাবে, দুইভাবে গেছে, আর একটা না হয় এটা, না হয় এটা, কোনটা তোমার সহজ লাগে দেখো না। সহজ লাগে বলতে যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার যদি এভাবে যদি আমি দিই, দেখো এই যে এভাবে যদি দিই, এভাবে দিলে এখান দিয়ে আসবে। ঠিক আছে, আর দেখো তো এখান দিয়ে যদি আমি দিই, এখান দিয়ে যদি দিই, আমার অনেক কঠিন হয়ে যাচ্ছে না, দেখো দেখছো কঠিন হয়ে যাচ্ছে না। তাহলে যদি তোমার থেকে যেটা সহজ মনে হবে তুমি সেটা দিবা, এই দুইটার মধ্যে যেটা তোমার কাছে সহজ মনে হয় তুমি সেটা প্রয়োগ করবা। বুঝছো? আমরা যখন সবগুলো চিত্র দেখাবো তখন তুমি বুঝতে পারবা। ঠিক আছে, তার মানে এই যে এখানের মধ্যে যে আমার এটা প্রয়োগ করলাম, তাহলে এখান থেকে গেল, আমার এখান থেকে আসলো, দেখো তো এটাও প্রতিফলিত রশ্মি, এটাও প্রতিফলিত রশ্মি, আবার এটাও প্রতিফলিত রশ্মি না, তাহলে আমার কি হচ্ছে, এই যে এখানের মধ্যে আমার একটা বিম্ব গঠন হয়েছে।
একটা বিম্ব গঠন হয়েছে। এই যে যেটা পাচ্ছি এটা হচ্ছে বিম্ব, বিম্ব গঠন হয়েছে। দেখছো আমি চিত্রটা কিভাবে আঁকলাম? তার মানে আলো কয়ভাবে যায় তুমি সেটা মাথা রাখতে হবে, তখন তুমি চিত্রটা কি করতে পারবা। বুঝছো বুঝে নেই গেল? তার মানে চিত্র আমি দেখাবো কিভাবে, ঠিক আছে? এগুলি কিন্তু মাথায় না রাখলে তুমি চিত্র আগাটা বুঝবে না, কিভাবে কিভাবে। এই জন্য জিনিসগুলি ভালোভাবে তুমি রিয়েলাইজ করো, দেখবে যে তোমার কাছে সহজ মনে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আঁকবো যেটা, সেটা হচ্ছে দর্পণ। কিও আঁকি আমরা দর্পণ, অনেক সময় পারি না দর্পণ আঁকতে। মোস্ট অফ দি স্টুডেন্ট আমরা দর্পণ পারি না, ঠিক আছে? অনেক স্টুডেন্ট আমরা কি করে দর্পণ আমরা আঁকতে পারি না, আমরা কি করি স্কেল দিয়ে করি। না ভাই, স্কেল দিয়ে লাগবে না, শুধু পেন্সিল কম্পাসটা হাতে নাও। পেন্সিল কম্পাসটা হাতে নিয়ে প্রথম আমরা যেটা দিব সেটা হচ্ছে প্রধান ফোকাস দিলাম। এবার কি করব, তুমি পেন্সিল কম্পাসটা নিয়ে এখান থেকে এখানে একটা দাও, এখানে একটা বিন্দু দাও, আবার সে মাপে এখান দিয়ে এখানে একটা কি দাও, সেটা হচ্ছে বিন্দু দাও। ওকে ফাইন, ঠিক আছে? যে কি করবা তুমি এইখান থেকে এভাবে একটা যে কোনো মাপে এখান থেকে এখানে একটা, তারপর সে মাপে এখান দিয়ে এখানে একটা দাও। তার মানে এটা হয়ে গেছে কি বলতো, এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। আমরা অনেকে ভুল করি, যেটা থাকে সেটা হচ্ছে দর্পণ কোথা থেকে, প্রধান ফোকাস থেকে এভাবে এটা দিই না ভাই, হবে না। দর্পণ আঁকতে হয় বক্রতার কেন্দ্র থেকে এই দূরত্বটা নিয়ে এভাবে আঁকতে হয়। ওকে ফাইন, আমি কি বললাম, আমি এভাবে আঁকলাম, এভাবে আঁকলাম। ভাই এটা ঠিক আছে হয়েছে, কিন্তু একটু সুন্দর করে দাও না, যেন এই যে দেখো যেমন তোমার এই জিনিসটাকে কি করে আবার মানে কি ক্রস করে যায়, তাহলে তুমি আর একটু কি করে বড় করে দাও, আর একটু ইয়ে করে দাও। কোনখান থেকে দিবে, এখান থেকে এখানে করবা। এ হচ্ছে দর্পণ আঁকার নিয়ম। বুঝছো কি বুঝো নাই? আমরা দর্পণ আঁকতে গেলে আমাদের অনেক সমস্যা। এরকম করে একটা স্কেল হাতে নিয়ে আমরা প্রথমে এই স্কেলটা হাতে নিব, নেওয়ার পর আমরা এভাবে দিই, দেওয়ার পরে আমরা মাপ নিব, মাপটার দরকার নেই। সেটা হচ্ছে তুমি এখান দিয়ে দিয়ে তারপর এখান দিয়ে দিতে, এখান থেকে যা, এখান থেকে তা, এবং অনেক কষ্ট হয়ে যায়, ঠিক আছে? দরকার নেই, আমি যেভাবে দেখাচ্ছি তুমি সেভাবে করবা। আবারও বলতেছি, তুমি প্রথম কি করবা, আমি আবার দেখাচ্ছি। এই যে এটা প্রথম তুমি প্রধান ফোকাস দিবা, তারপর পেন্সিল কম্পাস দিয়ে এখান দিয়ে দিবা এই মাপে, আবার এখান দিয়ে দিলাম। এবার এটাকে কেন্দ্র করে এখান দিয়ে নিয়ে এরকম করে কি করো, জাস্ট এবার টানে দিবা। এটা হচ্ছে তোমার একটা কি বলতো দর্পণ। কোন দর্পণ আঁকতে চাচ্ছ? উত্তল না অবতল? ভাই আমি অবতল আঁকতে চাচ্ছি, তার মানে কি হচ্ছে এখান দিয়ে এরকম করে দিয়ে দাও, এখান দিয়ে দাও, তাহলে এটা হবে কি বলতো আমার অবতল দর্পণ। বুঝছো বুঝলি? ক্লিয়ার? আচ্ছা, দর্পণ আগে শিখলাম, ঠিক আছে? এখন দর্পণের মধ্যে আমার কিছু অঙ্ক আসে, সেই অঙ্কগুলো এবার আমাদের কি করতে জানতে হবে, এটাও অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো বলা হচ্ছে অঙ্ক সংক্রান্ত, ঠিক আছে? অঙ্ক সংক্রান্ত, ঠিক আছে? অঙ্ক সংক্রান্ত। আমি একটা দর্পণ নিই, চাইছি দুটা আঁকবো, সমস্যা নেই। এই যে একটা দর্পণ আঁকলাম, এরা বক্রতা কেন্দ্র, প্রধান ফোকাস, মেরু। আচ্ছা, যদি মনে হয় এই যে এটা প্রধান ফোকাস, মেরু, ঠিক আছে? আমি এখান দিয়ে একটা আঁকতেছি, ঠিক আছে? যে এখানের মধ্যে এটা 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 দেখা আমি বলে ফেলতেছি এরকম করি, সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র, প্রধান ফোকাস, মেরু। ওকে, আচ্ছা। তো যেটা হচ্ছে গিয়ে এখন আমি তো আঁকলাম, এবার দেখো তো আমার এখানে আছে কি, সেটা হচ্ছে এটা হচ্ছে লক্ষ্যবস্তু। মাথা রাখবা, আমার রশ্মিগুলি যাতে যাবে সেটা হচ্ছে লক্ষ্যবস্তু। এটা হচ্ছে লক্ষ্যবস্তু, হতে পারে তুমি, হতে পারে আমি, এক কথা যাকে দর্পণের মধ্যে দেখতে যাচ্ছ সে হচ্ছে গিয়ে, ঠিক আছে? তাহলে এখান থেকে এই যে এটাকে বলা মেরুর যে দূরত্ব, তাহলে আমি এখান থেকে দেখানো পসিবল, আমি এখান থেকে দেখাবো। এখান থেকে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউ। এখান থেকে এ পর্যন্ত বলা হচ্ছে আর, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে কি বলতো এফ। আমার একটা বিম্ব গঠন হবে না? মনে করো আমি একটা বিম্ব এখানে পাইছি, এই বিম্ব এখানে পাইছি, উল্টো বিম্ব পাইছি। হতে পারে এখানে বিম্বটা, ঠিক আছে? হতে পারে এখানে, যেহেতু দর্পণ ভিতরে অবাস্তব বিম্ব, ঠিক আছে? তো এখান থেকে এটাকে বলা হচ্ছে ভি। আবার এখান থেকে এই জিনিসটাকেও কি বলা হয়, ভি বলা হয়। তারপরে এটা বিম্ব, এটা হচ্ছে বিম্ব। বুঝছো? তার মানে এখন মাথা রাখতে হবে যেটা, সেটা হচ্ছে গিয়ে দর্পণ হতে আমরা এই লেখাগুলো লিখতে, দর্পণ হতে
লক্ষ্যবস্তু দূরত্ব, লক্ষ্যবস্তুর এটি হিন্দি লিখি, দর্পণ হতে লক্ষ্যবস্তুর দূরত্ব কে ইউ বলা হয়। সবসময় মাথা রাখবা, যদি এগুলো তুমি বুঝতে না পারো, দর্পণ হতে লক্ষ্যবস্তু দূরত্ব, তার মানে এই যে লক্ষ্যবস্তু, তাহলে আমি এটার নাম দিই, এটার নাম হচ্ছে লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু, আর এটা হচ্ছে বিম্ব, এটা হচ্ছে বিম্ব, এটাও সেম, এটা হচ্ছে বিম্ব, বিম্ব। দর্পণ হতে লক্ষ্যবস্তু দূরত্ব হচ্ছে ইউ, একক। দর্পণ হতে বিম্বের দূরত্ব ভি, একক। ওকে, ফোকাস দূরত্ব বা বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ হচ্ছে আর, এটাও একক। ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব হচ্ছে এফ, একক। একটা কথা মাথা রাখবা, যেখানে এফ সেখানে আর ইকুয়াল টু এফ, যেখানে আর সেখানে এফ ইকুয়াল আর বাই টু। এটা একদম নিজের বিবেক খরচ করে তুমি বের করে ফেলবা, উদ্দীপক তোমাকে দেওয়া থাকবে যে বক্রতার ব্যাসার্ধ এত, তাহলে তোমাকে বলে দিবে না যেটা, সেটা হচ্ছে ফোকাস দূরত্ব কত, তুমি নিজ উদ্যোগে ফোকাস দূরত্বটা কি করবা, বের করে ফেলবা। এই যে আর বাই টু, তোমাকে বলবে ফোকাস দূরত্ব এত হলে তুমি একদম নিজ বিবেক খাটিয়ে তুমি বের করবা কি বলতো, সেটা হচ্ছে গিয়ে আর ইকুয়াল টু এফ। তারা এই জন্য বলছে যেখানে এফ সেখানে নিজের বিবেক খরচ করে আর বের করে ফেলবা, যেখানে আর দেওয়া থাকবে নিজের বিবেক খরচ করবে সেখানে তুমি কি করবা, আর বাই টু। কেন জানো, এই দুইটার মধ্যে তুমি যখন এই দুইটা যখন তুমি বের করে ফেলবা, তখন তুমি ইউ যদি জানা থাকে বা ইউর যে কথাটা বলবে সেই কথার উপর ডিপেন্ড করে তুমি বলতে পারো লক্ষ্যবস্তুটা কোথাও অবস্থান করে। আমি অলরেডি পড়াইছি যে লক্ষ্যবস্তু কোথায় কোথায় থাকতে পারে, ঠিক আছে? তাহলে এই জিনিস মাথা রাখবা। আমরা অনেকে উদ্দীপক থেকে বুঝি না লক্ষ্যবস্তুর অবস্থানটা কোথায়। এই লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় সেটা তোমাকে বের করার জন্য তুমি কি করতে হবে, এই যে আর দেওয়া থাকলে অ্যাপ বের করে ফেলতে হবে, অ্যাপ দেওয়া থাকলে আর বের করতে হবে। তখন তুমি দেখবা যে ইউটা এদের মাঝখানে, ঠিক আছে, না এর থেকে বড় না এর থেকে কি বলতো ছোট। এই যে এখান থেকে এটা হচ্ছে অ্যাপ, ঠিক আছে? তো অ্যাপ থেকে যদি ছোট হয় তাহলে এখানে, তাহলে এটার মাঝে যদি আর এফ এর সমান হয় তাহলে এখানে, তাহলে প্রধান ফোকাসে যদি কি এফ এবং আর এর মাঝে তাহলে এখানে, তাহলে সেটা হচ্ছে কি বলতো, যে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র, আর এটা হচ্ছে কি বলতো যে প্রধান ফোকাস। তার প্রধান ফোকাসের মধ্যে আর যদি কি হয়, ইউ যদি কত হয় আর এর সমান হয় তাহলে এখানে, তাহলে এখানে যদি হয় তাহলে এটা কি বলতো বক্রতার কেন্দ্র, তাহলে বক্রতার কেন্দ্রে। আর যদি ইউ যদি আর থেকে যদি বড় হয় তাহলে কি বলতো অবশ্যই এখানে, তাহলে সেটা হচ্ছে কি বলতো বক্রতার কেন্দ্র এবং অসীমের কি বলতো মধ্যে। বুঝছো? বুঝে নেই? তাহলে এই জিনিসগুলি মাথা রাখবা, ঠিক আছে? তো গেল এটা। এবার হচ্ছে গিয়ে যে আমার এখানের মধ্যে অনেক সময় দেওয়া থাকে ইউর মান বের করতে বলে, ভির মান দেওয়া থাকে, বা মানে অনেক সময় ইউর মান, বি এর মান, তারপর এফ এর মান, আর এর মান বের করতে বল তোমাকে, ঠিক আছে, ইনফরমেশন দিয়ে। এই জন্য বলা হচ্ছে গিয়ে, আমি যদি বলি, আমি যদি আমার মতো করে যদি পড়াই, সেটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে গিয়ে এই যে এফ বা এফ ইউ ও ভি এর মধ্যে সম্পর্ক, এর মধ্যে সম্পর্ক হচ্ছে 1/f ইকুয়াল 1/u প্লাস 1/ভি। এই সূত্রটা দিয়ে আমাকে এফ আর বি দেওয়া ইউ দেওয়া থাকলে ভি বের করতে বলতে পারে, এই দুটো দেওয়া এটা বলতে পারে, অনেক কিছু বলতে পারে, ঠিক আছে? তাহলে এই সূত্রটা মাথায় রাখা লাগবে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে, দুঃখের বিষয়, মজার বিষয় না, দুঃখের বিষয় হচ্ছে গিয়ে স্টুডেন্টকে যখন আমি এই সূত্র দিয়ে যদি বলি বি কে আলাদা করো, বি কে আলাদা করতে পারে না সে, ঠিক আছে? যদি বলি এফ কে আলাদা করো, পারে না সে, মানে এফ কে আলাদা করো না, এখন মান বের করতে বলছে। ওরা বলে স্যার মান দেন, মান কেন দিও ভাই, তুমি মান ছাড়া বের করো না। যে মান ছাড়া পারে সে তো মান দিয়েই পারে, ঠিক আছে? যে এখানের মধ্যে কি হচ্ছে গিয়ে, যে আমি এফ এর মান যদি বের করতে হয় তাহলে এফ বাম পাশে থাকবে, তাহলে এখানে হচ্ছে ইউভি
আর এটা হচ্ছে ভি প্লাস কি বলতো ইউ, তাহলে সুতরাং এফ সমান হচ্ছে গিয়ে ইউ ভি বাই কি বলতো ইউ প্লাস ভি। এটা হচ্ছে গিয়ে এফ না ভাই, এটা নাকি পারে না সে, দুঃখ কাকে বলতাম, এটা নাকি সে পারে না। ঠিক আছে, তাহলে মাথা রাখবা। ওকে, আচ্ছা গেল এটা। এরপর হচ্ছে গিয়ে মনে করো এটা হচ্ছে গিয়ে তোমার কি লক্ষ্যবস্তু, এটা হচ্ছে লক্ষ্যবস্তু। তাহলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দিলাম এল। তোমার আলো আপতিত হয়ে বা প্রতিফলিত হয়েছে, এটা বিম্ব গঠন করছে, তাহলে বিম্বের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এই বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে তোমার এল প্রাইম। আর এটা হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে কি বলতো এল। তো বলা হচ্ছে তোমাকে যে একটা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে কতটুকু বড় বা কতটুকু ছোট তার মানকে বলা হচ্ছে গিয়ে রৈখিক বিবর্ধন। কি বলা হচ্ছে, তাহলে কোন একটা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় না ছোট, মানে সেটা অনুপাতটাই হচ্ছে কি বলতো রৈখিক বিবর্ধন। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে রৈখিক বিবর্ধন আমরা যদি এভাবে লিখি, রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন, বিবর্ধন, রৈখিক বিবর্ধনকে এম দ্বারা প্রকাশ করা হয়। এই এম হচ্ছে গিয়ে এল প্রাইম বাই কি বলতো এল। তা দেখো তো এর কয়টা চলক আছে, তিনটা। এম মানে হচ্ছে রৈখিক বিবর্ধন, এল হচ্ছে গিয়ে লক্ষ্যবস্তু দৈর্ঘ্য, এল প্রাইম হচ্ছে বিম্বের দৈর্ঘ্য। সূত্র পারো, অঙ্ক পারো, সূত্র পারবে না তুমি অঙ্ক পারবাই না। ঠিক আছে, তোমাকে বলছো রৈখিক বিবর্ধন কত, তুমি মাথা চুলকাচ্ছ, মনে হচ্ছে উগুরে ভরে গেছে, কিন্তু সূত্র পারতেছেন হবে না। ঠিক আছে, তার সূত্র তোমাকে পারতো রৈখিক বিবর্ধন এম সমান এল প্রাইম বাই এল। তোমাকে বলছে এর মান বেরোতে, তাহলে এই দুইটার মান দেওয়া লাগবে না। তোমার বলছে এর মান বেরোতে, এই দুইটার মান থাকা লাগবে না। ঠিক আছে, তাহলে তোমাকে বলছে এর মান বের করতে, এর মান দেওয়া আছে কিন্তু এর মান দেওয়া নাই, তাহলে তুমি কিভাবে বের করবা, এম কিভাবে বের করবা সেটা না, এম তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এম বের করতে হবে যেভাবে, সেটা হচ্ছে কি এই যে এম, এম সমান মডুলাস অফ মাইনাস ভি বাই ইউ। মডুলাস কেন, কারণ আমরা জানি যে এই যে এটার এটার মধ্যে অর্থাৎ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। তার দৈর্ঘ্য যদি ঋণাত্মক না হয় তাহলে তুমি কি করতে হবে, এর মান তো কখনো ঋণাত্মক হতে পারবে না। এই জন্য আমরা মডুলাস ইউজ করলাম, বাংলায় বলে পরম মান। এরা যেহেতু ধনাত্মক, তাহলে এটাও কি হতে হবে, ধনাত্মক হতে হবে। এই জন্য আমি কি বললাম, মডুলাস ইউজ করলাম। কারণ মডুলাস কেন ইউজ করলাম, কারণ হচ্ছে কি আমার এখানে যদি কোনোভাবে যদি মাইনাস আসে, মডুলাস ফিরিয়ে কি করবে, প্লাস দিবে। অর্থাৎ মডুলাসের ধর্ম হচ্ছে গিয়ে এই যে তুমি প্লাস দাও অথবা মাইনাস দাও, ও অলওয়েজ প্রোভাইড করবে প্লাস মান। তুমি ভিতরে প্লাস দাও অথবা মাইনাস দাও, তোমাকে সে কি করবে, সবসময় প্লাস মানটা প্রোভাইড করবে। ওকে ফাইন, তার মানে আমি এম সমান এটা জানি, এই জন্য আমি এখানে পাশে লিখে রাখি যে সেটা হচ্ছে ইয়ে পরমান মাইনাস ভি বাই কি বলতো ইউ এ। আমি এটা দিয়েও করতে পারি। এটা আমি কখন অ্যাপ্লাই করবো বলছি, যখন আমাকে এটা অথবা এটার মান জানতে চাইবে, তখন এর মান লাগবে। এর মান যদি দেওয়া না থাকে তখন আমি এই সূত্র দিয়েও বের করতে পারি। বুঝতে পারছি, বুঝছো? তাহলে যদি বুঝো তাহলে তো ভালো, না বুঝলে আরো ভালো, আবার দেখো বুঝে যাবে না। ঠিক আছে, আচ্ছা গেল। দেখো তাহলে হচ্ছে গিয়ে এখন এটা গেল, তাহলে আমরা এমনি জাস্ট যদি এটার এটার মান বের করতে না বলে, তখন আমার রৈখিক বিবর্ধন এম হবে, এই যে এম হবে মাইনাস ভি বাই কি বলতো ইউ। এই সূত্রটা মাথা রাখবা, এটা হচ্ছে জাস্ট রৈখিক বিবর্ধনের মান। আই হোপ তোমাদেরকে বুঝতে পারছি। এই সূত্রগুলি তুমি যদি না লিখতে পারো সেক্ষেত্রে অঙ্ক তোমার জন্য নয়। আর সূত্রটা অবশ্যই তুমি মুখস্থ রাখতে হবে, বুঝতে হবে কোনটা দর্পণ, অর্থাৎ কোনটা ইউ, কোনটা ভি, কোনটা আর, কোনটা এফ, কোনটা যে সেটা হচ্ছে কি এম, এগুলো মাথা রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে এটা যদি যায় আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আসে, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি পড়ি, এটা আমি একটু মুছি, তোমরা লিখে ফেলো। ঠিক আছে, তোমরা লিখবা, কিন্তু না লিখে কিন্তু একবারও কিন্তু মানে কি ভিডিও দেখা যাবে না। আগে লিখে ফেলো, তাহলে দেখবা দেখতে ভালো লাগবে, বেসিক ক্লিয়ার, তুমি সব বুঝবা। আচ্ছা এবার আসি অবতল দর্পণ আর উত্তল দর্পণ। ঠিক আছে, এই যে অবতল দর্পণ আর উত্তল দর্পণের মধ্যে যেটা মাথা রাখতে হবে, যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে মনে করো অবতল দর্পণে এই যে আমি একটা দর্পণ, দুইটা দর্পণ আঁকবো। ওকে ফাইন, এটা হচ্ছে গিয়ে এফ, এটা হচ্ছে গিয়ে
বক্রতার কেন্দ্র এর মধ্যে এটা হচ্ছে কি বলতো মেরু, বক্রতার কেন্দ্র, বক্রতার সরি প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতার কি বলতো কেন্দ্র। ওকে, আমি দিলাম যে এটা হচ্ছে কি, এই যে এটা কি, এটা হচ্ছে গিয়ে তোমার অবতল দর্পণ। আর এখানের মধ্যে এটা হচ্ছে কি বলতো উত্তল দর্পণ। কেন উত্তল দর্পণ আমি এখানে দিলাম। ওকে, গেল। সবসময় মাত্র কয়েকটা জিনিস আমরা কি পাইছি, আমরা পড়ছিলাম ইউ, আমরা ভি আর এফ এগুলো পড়ছি না। এবারে এগুলি কখন প্লাস হবে কখন মাইনাস হবে সেটা শিখিয়ে দিচ্ছি। মাথা রাখবা ইউ সব দর্পণে প্লাস, আর এবার হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণে এফ আর সব সময় ঋণাত্মক। উত্তল দর্পণে এফ আর ভি সব সময় ঋণাত্মক। তাই বলছে অবতল দর্পণে এফ আর সবসময় কি ধনাত্মক, উত্তল দর্পণে এফ আর ভি সবসময় কি বলতো ঋণাত্মক। তাহলে আটটা মাথা রাখবা, অবতল দর্পণে অবতল দর্পণে ভি প্লাস ও মাইনাস হতে পারে। কখন প্লাস হবে অবতল দর্পণে, মাথা রাখবা সেটা হচ্ছে গিয়ে এ প্লাস তখন হবে, অর্থাৎ ভি তখনই প্লাস হবে যদি বাস্তব বিম্ব হয়, বাস্তব বিম্বে। আর মাইনাস তখন হবে সেটা হচ্ছে অবাস্তব বিম্বে, অবাস্তব বিম্বে। বুঝছো? তুমি এই জিনিসগুলো যদি মাথায় রাখতে না পারো তুমি বুঝবে না তো ভাই। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে দেখো এই যে অবতল দর্পণের মধ্যে আমার সবগুলো এই পাশে, মানে সবগুলো বাস্তব। এখান থেকে এটা এফ, এখান থেকে এটা আর, এখানে ইউ। ঠিক আছে, কিন্তু অবতল দর্পণে কখনো বিন্দু এই পাশে গঠিত হয়, কখনো এই পাশে গঠিত হয়, যার কারণে ভিটা কখনো প্লাস হয়, কখনো কি বলতো মাইনাস হয়। এই যে আমার যদি এই পাশে গঠিত হয় বিম্ব, তাহলে অবশ্যই উল্টা না, এটাকে বলে উল্টা। কেন? দেখো এ হচ্ছে উপর, এর মাথা উপরে আর এর মাথা নিচে, এটা উল্টা না। আর উল্টা বিম্ব মানে হচ্ছে কি সদ, কি বলতো এই সদ বিম্ব। আর কখনো বিম্ব এখানে গঠিত হয়, এখানে হবে, তাহলে এটা অসৎ বিম্ব, কি বলতো অসৎ বা অবাস্তব। আর এটা হচ্ছে সৎ বিম্ব বা কি বলতো বাস্তব বিম্ব। ওকে, এই জিনিসটা মাথায় রাখবে। আর এখানের মধ্যে যেমন দেখো লক্ষ্যবস্তু এখানে থাকবে, এই লক্ষ্যবস্তু থাকবে এখানে, লক্ষ্যবস্তু বাস্তব। কিন্তু প্রত্যেকটা জিনিস, এই যে এখান থেকে এটা হচ্ছে গিয়ে এফ, এখান থেকে এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে গিয়ে আর, ঠিক আছে, যে এখান থেকে এটা তো হচ্ছে কি ইউ, মনে করো এটা হচ্ছে ইউ, কিন্তু বিম্বটা গঠিত হয় এখানে, মনে করো বিম্বটা গঠিত হবে এখানে বা যেখানেও, মানে এই পাশেও হবে, তার মানে বিম্বকে অবাস্তব না, বিম্ব বাস্তব। এই জন্য তোমার সেটা হচ্ছে গিয়ে বলে দিছি যে উত্তল দর্পণে এফ আর ভি সব সময় কি বলতো ঋণাত্মক, আর সব দর্পণে ইউ কি বলতো ধনাত্মক। বুঝছো? অঙ্ক করার ক্ষেত্রে এই জিনিসগুলি অবশ্যই লাগবে। যখন বোর্ড প্রশ্ন সলভ করবো তখন দেখবা যে এই জিনিসগুলো তুমি যদি না জানো তখন তুমি বুঝবা না। বুঝছো? ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে এগুলো যদি বুঝি তাহলে এটা হচ্ছে কি আমাদের মেনলি এই অধ্যায়ের মধ্যে, মানে মনে করো যে এখান থেকে তুমি কোশ্চেন 100% কমন পাবা। ঠিক আছে, বেশি নাম্বারের জন্য অবশ্যই তুমি এই জিনিসগুলো পড়তে হবে। প্রথম থেকে যেটা পড়াচ্ছি সেগুলো ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা তো এখন হচ্ছে গিয়ে এবার আসি এমসিকিউর জন্য কয়েকটা জিনিস আসে, সেটা হচ্ছে বেনি আসহ কলা। এই যে বেনি আসহ কলা,
বুঝছো? এই বেনি আসো কলা এখানে হচ্ছে 7 রং, কত রং? 7 রং। এই যে দেখো এই বোর্ডটা হচ্ছে এই সরি সাদা, এই বোর্ডটা হচ্ছে গিয়ে সাদা। তাহলে সাদা মানে হচ্ছে গিয়ে সাদা মানে 7 রং, 7 রং। এই 7 রংটা কি? এই 7 রংটা হচ্ছে গিয়ে বেনিয়াসো কলা। কি কলা? বেনিয়াসো কলা। তাহলে সাদার মধ্যে 7 রং আছে, 7 রঙের নাম হচ্ছে বেনিয়াসো কলা, অর্থাৎ হচ্ছে গিয়ে বেতে বেগুনি, বেগুনি, নিতে নীল, আতে আসমানি, আসমানি, শত সবুজ, হতে হলুদ, কতে কমলা, লাতে লাল। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি বলতো বেনিয়াসো গেল 7 রং, সাদার মধ্যে 7 রং। ঠিক আছে? তুমি দেখো না সাদা হচ্ছে গিয়ে এমন একটা জিনিস, তুমি সাদা এই দেখো তো এরকম কি লাল না? তারপরে এটার মধ্যে কি হচ্ছে, আমি এখানে যদি নিই মনে এটা নীল না, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। এই জন্য বলা হচ্ছে গিয়ে সাদা দেখা যাচ্ছে কেন? কারণ হচ্ছে যখন আমি লাল রংটা যখন আমি দিলাম তখন সাদা বলতেছে যে আমার মধ্যে কি লাল রং আছে? বলতে হ্যাঁ আছে তো, লাল রং কি বলতো আছে। ঠিক আছে? তো সে কি করবে? লাল রংটাকে কি করবে? উজ্জ্বল করবে। যেমন দেখো সেটা হচ্ছে গিয়ে গাছের পাতা সবুজ না, সবুজ আলোর মধ্যে তুমি যদি সবুজ মানে সবুজ পাতার মধ্যে যদি সবুজ আলো মারো দেখবে সেটা উজ্জ্বল দেখা যায়। ঠিক আছে? কেন? প্রথম কি বললো? সবুজ চিন্তা করলো যে আমার কাছে যে আলোটা আসছে সেটা কি আমার মধ্যে আছে? কয় আছে তো, সবুজ আছে তো, ও তাহলে তাকে উজ্জ্বল করো। ঠিক আছে? ও বলছে ধনীকে ধন দাও, তুমি যারা যত বেশি কি যে ধনী মানুষ তাদেরকে তত বেশি কি ধন দাও। তো সো ও দেখতেছে যে না আমার কাছে আমি সবুজ, আমার কাছে আসছে সবুজ, তাকে হাইলাইট করে দিই। যেমন একটা গোলাপের মধ্যে তুমি যদি লাল আলো মারো দেখবা যে কি সেটা আরো উজ্জ্বল দেখা যাচ্ছে, কেন গোলাপের রং হচ্ছে লাল। তো তুমি যখন এটাকে লাল দিবা তাহলে আরো উজ্জ্বল হবে না? কারণ হচ্ছে সে শোষণ করে না, সে প্রতিফলন করে। বুঝছো বলছি? ঠিক আছে? এই যে আলোটা যদি আমার চোখে না পড়তো অর্থাৎ প্রতিফলিত হয়ে যদি দেখো মনে করো সূর্য, এটা হচ্ছে সূর্য, সূর্য থেকে আলোটা এখানে আসবে, এখানে আসার পরে আমার চোখের মধ্যে পড়তেছে বিদায় আমি কি হচ্ছে এই আলোটা দেখতে পাচ্ছি। কারণ কোন একটা বস্তু আমরা দেখতে পাই কখন? সূর্য থেকে আলো এখানে আসবে, আসার পরে আমি আমার চোখে তখন পর্যন্ত আসবে না, তখন পর্যন্ত আমি ওই বস্তুটা দেখবো না। বুঝছো? এগুলো হচ্ছে সায়েন্স। ওকে? আচ্ছা, তাহলে এই দেখো তো সবুজ পাতার মধ্যে তুমি যদি লাল আলো মারো দেখবে যে পাতাটা কালো হয়ে গেছে। কেন কালো দেখাচ্ছে? কারণ হচ্ছে গিয়ে সবুজের মধ্যে তো লাল নাই, যার কারণে সে কি করতে পারে না, লাল আলোটাকে প্রতিফলিত করতে পারে না, সে কি করবে? শোষণ করবে। বুঝছো কি বুঝলে? এই জন্য আমরা সব জায়গায় সাদা ইউজ করি, কারণ সাদার মধ্যে 7 রং আছে, তুমি যে কালার মারো না কেন সে কি করবে? শোষণ করবে না, সে কি করবে? প্রতিফলিত করে তোমার চোখে আরো উজ্জ্বল দেখাবে। বুঝছো? আচ্ছা গেল। এবার এখান থেকে একটা এমসিকিউ আছে যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে এখান থেকে যতই তুমি কি করো, এখান থেকে তুমি যতই ডান দিকে যাও তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। আর যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি সেই আলো আমরা তত দূর থেকে দেখতে পাই। বুঝছো বলছি? যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি সে আলো তত, সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হচ্ছে কার? লালের না? এই জন্য লাল আলো সবচেয়ে আমরা দূরে থেকে দেখতে পাই। এই জন্য তোমার যে কোনো বিপদ সংকেতের মধ্যে তোমার লাল আলো ব্যবহার করা হয়। ঠিক আছে? তারপর হচ্ছে কমলা, তারপর হচ্ছে হলুদ, তারপর কম হচ্ছে সবুজ, তারপর কম হচ্ছে আসমানি, তার হচ্ছে নীল, তার হচ্ছে বেগুনি। বেগুনি সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হচ্ছে বেগুনি, আর সবচেয়ে বেশি হচ্ছে কি বলতো লাল। এমসিকিউ আসবে, তোমাকে 3টা দিল, এখানে দিল এ দিল, এ দিল, বি দিল, সি দিল, ঠিক আছে, আর ডি দিল। বলছে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তাহলে কি বলতো কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে? এখানে কি বলতো এই 4টার মধ্যে কে ডানে সর্বডানে কি? হলুদ না? তাহলে হলুদের হচ্ছে কি বলতো তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আর যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম। যার, আর একটা লেখা লিখো, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম। তাহলে বলতো এ বি সি ডি
এর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলো সি এর, তাই সি এর কম্পাঙ্ক কম। এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার একটা পারলে একটা কমে গেল, সেটা না? আমরা জানি ভি ইকুয়াল এফ ল্যামডা। তা দেখো তো, এই যে এখানের মধ্যে কম্পাঙ্ক যদি আমি আলাদা করি, বি বাই ল্যামডা না, বি বাই ল্যামডা না, তাহলে ল্যামডার মান যদি বাড়ে এর মান কি বলতো, এর মান অবশ্যই কমবে। আর ল্যামডার মান যদি কমে এর মান অবশ্যই বলতো বাড়বে, কারণ এফ এবং ল্যামডা হচ্ছে ব্যস্ত আনুপাতিক। ব্যস্ত আনুপাতিক সম্পর্ক হচ্ছে কি একটা বাড়লে একটা কি বলতো কমবে, বুঝছো? যেমন এটার সাথে গুণাকার আছে না, তাহলে এরা কি আকারে ব্যস্ত আনুপাতিক আকার আছে। যেমন এটার সাথে এটা সমানুপাতিক, এটার সাথে এটা সমানুপাতিক। তারপর এ যদি বাড়ে বেগ বাড়বে, এ যদি বাড়ে বেগ বাড়বে, ঠিক আছে? এ কমলে বেগ কমবে, এর কমলে বেগ কমবে, বুঝছো? এটা আমরা সপ্তম অধ্যায়ে পড়বো। ওকে, তাহলে এই জিনিসগুলি মাথা রাখবা। এখন তুমি যদি না বুঝো তাহলে সেটা হবে না। তো এই হচ্ছে গিয়ে যে এই অধ্যায়ের বেসিক। এবার তোমরা কি করবা, সেটা হচ্ছে গিয়ে এখান থেকে বলছে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যটা মাথা রাখবা, ক থেকে কত 380 থেকে 700, ঠিক আছে, পর্যন্ত এই জিনিসগুলি মাথা রাখবা। অনেক সময় তোমাদের বই 400 থেকে দেওয়া লাগে, এগুলি মুখস্থ রাখবা তুমি। আমি বেসিকটা তোমাকে বুঝেছি, তুমি কি করতে হবে সেটা হচ্ছে গিয়ে তুমি ভালো করে নোট ডাউন করে ভালো করে বুঝতে হবে, বুঝছো বলছি? ভালো করে একবার দেখবা, যদি পারবা বোর্ড কোশ্চেন গুলি অবশ্যই আমি সলভ করাবো। তবে তুমি কি করবা, একবার নিজে নিজে করার ট্রাই করো, আর আমি করা দিলে তো হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ডেফিনেশনের সাথে সবসময় যুক্ত থাকবা, কারণ আমরা চাই আমাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে তোমার জন্য একটু কিছু ভালো করতে পারি, সেই জন্য। ধন্যবাদ সবাইকে।